মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মাদকাসক্ত ও বেকারত্ব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে এসেছেন সবুর খান, চেয়ারম্যান ড্যাফোডিল গ্রুপ। এছাড়াও আমরা পেয়েছি ইয়াহিয়া আমিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাইফ স্প্রিং লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা যতটুকু জানি সবুর খান আপনি বিশিষ্ট ব্যবসায়ী এবং পাশাপাশি আপনি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন যেখানে আসলে উদ্যোক্তা তৈরি করা হয় এবং আপনি সারা পৃথিবীব্যাপী এই কার্যক্রম চালাচ্ছেন। আমরা মাঝে মাঝেই দেখি আপনি বিভিন্ন জায়গায় এ বিষয়ে বিভিন্ন সেমিনারেও অংশগ্রহণ করেন। শুরুতে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশের যে বেকারত্ব বা বেকারের সংখ্যা যে দিন দিন বাড়ছে, এটি আসলে তরুণ প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মানসিকভাবে বিকাশে কোনো সমস্যা হচ্ছে কিনা বা তাদের মানসিক সমস্যায় রূপান্তরিত হচ্ছে কিনা এই বেকারত্ব। যে বেকারত্বের কারণেই কিন্তু হতাশাটা আসে এটার, বাট এই কম্পোনেন্টের আগেই কিন্তু আরো অনেকগুলো স্টেপ আছে। যেমন একটা ব্যাপার হলো যে বেকারত্বের প্রসঙ্গটা আসে কখন, যখন একটা শিক্ষা কার্যক্রম কমপ্লিট করার পরেই যখন সে চাকরিটা না পায় তখন তার হতাশাটা কিন্তু গভীরভাবে আসে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আজকে ড্রাগের যে ছোঁয়া সেটা কিন্তু আলটিমেটলি স্কুল লাইফ থেকে শুরু হচ্ছে এবং কারো কারো এমনও হচ্ছে যে প্রাইমারি স্কুল লেভেলও যে কিছুটা হচ্ছে না তাও কিন্তু না। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে আমাদের যে প্রোটেকশনটা, সেই প্রোটেকশনটাই হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটার ভিতরেও কিন্তু আলটিমেটলি ত্রুটি বিচ্যুতি আছে অনেক, যেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রখরভাবে সলিউশনের দিকে যাচ্ছি না। যেমন এখন একটা ব্যাপার হচ্ছে একটা ক্লাস 5-এর ছেলে বা একটা স্কুল ছেলে বা একটা কলেজ পড়ুয়া ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে, আমি তিনটা গ্রুপকেই যদি আমি আইডেন্টিফাই করি তাহলে তিনটা গ্রুপই কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে তারা অ্যাটলিস্ট ছাত্র অবস্থায় তারা কোনোভাবে যাতে ড্রাগের ধারে কাছে না যেতে পারে। তার এই ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যেমনিভাবে প্রয়োজন, অভিভাবকদের ভূমিকা যেমনিভাবে প্রয়োজন, পাশাপাশি আমি কিন্তু বলবো দুই পক্ষের কিন্তু আবার সমন্বয়েরও প্রয়োজন। কারণ অভিভাবকরাও কিন্তু বুঝতে হবে যে তার ছেলে বা তার মেয়ে যে শিক্ষাটা গ্রহণ করছে সেই শিক্ষাটা কতটুকু যুগোপযোগী। কারণ স্কুলগুলোতে আমি যদি মনে করি তাহলে আমরা কি বলি 500 বছর আগে 200 বছর আগে যেই শিক্ষা পদ্ধতি ছিল, যেই স্টাইলগুলো ছিল এখনও তো একই স্টাইলই আছে। কিন্তু এখন কি তা আছে? আপনি একটা বাচ্চা ছেলেকে যদি এখন তাকে 10টা প্রশ্ন করেন আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে সে উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আপনি একই লোকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে বলেন যে বা তার একটা ফেসবুকে তার একটা আপনি কমেন্ট দেখবেন যে মুহূর্তের ভিতরে সে উত্তর দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ইন্টারেকশনের পদ্ধতিও কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আমি একটি ছেলে বা একটি মেয়েকে যখন কথা বলবো তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে ওই ছেলে বা ওই মেয়েটার ইন্টারেকশনটা কোথায় আমি তার অ্যাটেনশনে নিতে পারবো। কিন্তু আমি যদি এখনো মনে করি যে আগের স্টাইলেই আমি তা নিব, সেটা কিন্তু সম্ভব না। তো এই মানে আপনি বলতে যাচ্ছেন সময়ের সাথে তরুণ প্রজন্মের সাথে কমিউনিকেশনের ওয়েটাও টেকনোলজি চেঞ্জ স্টাইল হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনার একটা ব্যাপার হচ্ছে যে যেমন হয়তো একজন বাবার একটা অভিজ্ঞতা আমি বলি যে সেটা হলো তাও একটা এমআইটির একজন প্রফেসরের বক্তব্য যে আমি আমার 13 বছরের মেয়েকে বারবার তাকে ডাকছি উপরে নিচে আসার জন্য, সে আসছে না। একই মেয়েকে হঠাৎ করে আমি যখন একটু পরে এসএমএস করলাম যে মা খেতে আসো, সে উত্তর দিল ইয়েস কামিং সুন। তার মানেটা কি? তার মানে হচ্ছে ইন্টারেকশনের ভাষা। কারণ আলটিমেটলি তার ওই মুহূর্তে সে এডিক্টেড হচ্ছে তার স্মার্টফোনে। সে যখন তার ওই স্মার্টফোনে দেখছে বাবা তাকে ডাকছে, কিন্তু এই একই বাবা কিন্তু নিচের থেকে বারবার তাকে উচ্চস্বরে ডাকছে। তো এখন সে হঠাৎ করে, যেহেতু সে একজন প্রফেসর, তার মাথায় আসলো যে লেটস সি আমি ইন্টারেক্টটা করি, আমি তাকে মেসেঞ্জারে মেসেজ দিই যে মা আমি ওয়েট করতেছি তোমার জন্য। তো এখানে তার বক্তব্যটা ছিল যে আমাদের কিন্তু ইন্টারেকশনের স্টাইলটা পরিবর্তন করতে হবে। আমাদের ছাত্রদের ভিতরে কি হচ্ছে, আমরা এখনও যদি তাদেরকে এমন শিক্ষা দিই যে শিক্ষায় ক্লাসে আসার পরে তার ঘুম চলে আসে, তাহলে ওই শিক্ষাটা তাকে কিভাবে পরিবর্তন করবে? আপনি কি বলছেন যে এই যে মেসেজ দিয়ে বাবা ডাকছে এটা রাইট ওয়ে, মানে এইভাবেই হওয়া উচিত? আমি কিন্তু এক সেন্সে বলছি যে এটা রাইট ওয়ে না, আরেক সেন্সে এটা রং ওয়ে না। আমার কথাটা হচ্ছে যে আমাকে জানতে হবে আমি যার সাথে ইন্টারেক্ট করছি সেটা ইন্টারেক্টিভ কিনা, সে অ্যাকসেপ্ট করছে কিনা। এখন আমি আপনার সাথে কথা বলছি, আমি যদি আপনার দিকে না তাকিয়ে আমি যদি ইয়াহিয়া সাহেবের দিকে তাকিয়ে কথা বলি, আপনি কি সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কিন্তু আমি তো একই কথাই বলছি। তার মানে কি আমাকে দুইজনের কিন্তু আই টাচ এবং আমি যে কথা বলছি সেটা কিন্তু দুইজনের সাথে ইন্টারেক্টিভ না হলে কিন্তু আপনি আমার কথাতে আনন্দ পাবেন না। তো ঠিক তার ক্লাস মানে কি যে সে কি চায় সেটিও চিন্তা করতে হবে। অফকোর্স, কারণ আমি যদি মনে করি যে একটা ছাত্র ক্লাসে আসার জন্য সে উদ্গ্রীব থাকবে এবং সে ক্লাসে আসার পরে তার ভিতরে যে অ্যানালাইটিক্যাল পাওয়ারটা আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা অ্যানালাইটিক্যাল পাওয়ার আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু স্পেসিফিক স্কিল আছে। সেটা হয় সে কথা বেশি বলে, নয় তার কথার বাচনভঙ্গি ভালো, নয় সে সুন্দর করে হাসতে পারে, অথবা সে মেমোরাইজ করতে পারে, অথবা সে কথা বেশি বলে, অথবা সে রেগে যায়,
লড অফ, অথবা সে বডি, যেমন আমি এখন কথা বলছি আমার হাতগুলো চলে আসছে, তার মানে কি অনেকে দেখবেন যে আমার হাত হয়তো চলছে না, সে কথা বলছে সে এইভাবে স্ট্রেট গইতে করে, তার মানে এক একটা মানুষের কিন্তু এক একটা ডোমেইন আছে। এখন আমাকে একজন শিক্ষক হিসাবে, শিক্ষা হিসাবে কিন্তু আমাকে ওইটাকে কিন্তু কাল্টিভেট করতে হবে, এটাকে প্রপারলি আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং তাহলেই কিন্তু একজন ছাত্র বা একজন ছাত্রী সে কিন্তু শিক্ষার সাথে। এখনকার শিক্ষকের কি অত সময় আছে যে এখানেই স্টুডেন্ট ধরে ধরে অবজার্ভ করে তার মেন্টালিটির সাথে অ্যাডজাস্ট করে তাকে আসলে সেটা পাঠদান নাই করা? বলেই সম্ভবত আজকে ড্রাগের ছোঁয়াটা কেন আসছে। ড্রাগের ছোঁয়াটা আসছে এই কারণেই, একজন ছাত্র অনেক সময় সে কিন্তু এক্সপেক্ট করে একটা টিচারের সাথে একটা ইন্টারেকশন করার। আমার কি হচ্ছে, আমি যখন ইভেন আমরাও যখন পড়াশোনা করছি তখন তো দুর্ভাগ্য বা সৌভাগ্য আমরা যে মোবাইল ছিল না, টেকনোলজির এত আধিপত্য ছিল না। তার মানে কি হচ্ছে, একজন শিক্ষক কিন্তু আমাদেরকে অলমোস্ট বলা যায় যে ঘাট ধরে নিয়ে আসতো, এই তুমি আসছো না কেন, ক্লাসে আসছো না কেন। কারণ আমি বারবার অনেক সময় বলি যে আমরা কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু ইংরেজিতে আমাদের অবস্থা খুব ভালো ছিল না, এবং আমাদের কিন্তু শিক্ষক কিন্তু বলছে তোমরা ভালো রেজাল্ট করবা, কিন্তু ইংরেজির কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা, আসো বিকালে সন্ধ্যায় আসো, আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো। এবং উনি তো কোনো পয়সা নেয়নি। তার মানে এই যে ইন্টারেকশনটা, এবং এই ইন্টারেকশনটার কারণে কি হচ্ছে, সারা জীবন কিন্তু ওনার প্রতি আমরা কৃতজ্ঞ ছিলাম এবং কৃতজ্ঞ আছি। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার শিক্ষা পদ্ধতি কিন্তু আমাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে ইন্টারেকশন থাকবে। এখন হয়তো একজন শিক্ষক আজকের যুগে বলবে যে আমার এত সময় নেই, কিন্তু সেই জন্য তো আবার সৃষ্টিকর্তা জানে যে শিক্ষকরা এই কথাগুলো বলবে, মানুষ এই কথাগুলো বলবে, কর্মক্ষেত্রে এই প্রবলেমটা তৈরি হবে, সেই জন্যই তো টেকনোলজিটা আবার দিয়ে দিচ্ছে। এখন কতজন শিক্ষক আছে তার ক্লাসটাকে ইন্টারেক্টিভ ওয়েতে প্রেজেন্ট করে ছাত্রদেরকে আগে পাঠিয়ে দিচ্ছে, কতজন শিক্ষক আছে যে ছাত্রদের সাথে টোটাল ইন্টারেকশন করে সে ছাত্রদের কাছে জানার চেষ্টা করছে তার ক্লাসটা আদৌ ছাত্ররা পছন্দ করে কিনা, ছাত্ররা পছন্দ করে তার কমেন্টসটা কি, সেই কমেন্টসটা অনুযায়ী সে তাকে আপডেট করছে কিনা। আবার অনেক ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষকেরও কিন্তু এখন সময় আসছে যে তার থেকেও কিন্তু তার একজন ছাত্র কিন্তু অনেক ভালোভাবে শিক্ষা দিতে পারে। শিক্ষক তো বলতে পারে যে আগে আসলে শিক্ষকদেরকে যেভাবে সম্মান করা হতো বা যেইভাবে তার ছাত্রদেরকে তারা পেত, এখনকার ছাত্রদের মধ্যে অনেক পরিবর্তন আসছে। এটা আমি বিশ্বাস করি না। আমার কেন জানি পারে। মনে হয় যে সম্মানটা কিন্তু ডিপেন্ড করে একজন মানুষের নিজের কাজ কর্মক্ষেত্রের উপরে। আমি যদি আমার সম্মানটা আমাকে রক্ষা করতে, আমাকে কিন্তু ডেফিনেটলি আমার ডোমেইন, আমার প্রেজেন্টেশন, আমার স্কিল, আমার কন্ট্রিবিউশন, আমার কমিউনিকেশন কিন্তু আমার মতো করতে হবে। এখন আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা যদি কেউ যদি মনে করে যে আমি একজন শিক্ষক হলেই আমাকে সম্মান করতে হবে, এটা অবশ্যই আমি মানি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মানতে হবে আমার নতুন প্রজন্ম তারা কি এক্সপেক্ট করে সেটার সাথে কমপ্লাই করতে না। আবার কি এখন কি নাই, অনেক শিক্ষক নাই যারা মডেল এখনো আছে। আমরা কি মনে করি না আজকে যে এই যে কালকে গত 2 দিন আগে যে আমাদের পলিন সরকার মারা যাওয়ার পর আমি তো দেখতে পেলাম যে তাকে রেসপেক্ট করার মতো লোকের কিন্তু অভাব নাই, তাই না? আমার তো মনে হয় সোশ্যাল নেটওয়ার্ক থেকে আরম্ভ করা জাতীয় পত্রিকা, জাতীয় পত্রিকার মাধ্যম সবগুলো আছে, একজন পলিন সরকার কি করেছে, সে কিন্তু একজন শিক্ষক ছিল, মহান শিক্ষক ছিল, এবং তার জন্য তার ছাত্র, তার যে সার্কেল সবাই তাকে কিন্তু রেসপেক্ট করছে। সে তো রেসপেক্টটা কিন্তু জোর করে আদায় করে নেয়নি। না ঠিক আছে, কিন্তু ইয়াহিয়া আপনি তো আসলে যেহেতু সাইকোলজিক্যাল বিষয় নিয়ে মানুষের মন নিয়ে আসলে কাজ করেন, মানুষকে আরো কাছাকাছি দেখার সুযোগ হয়, তো এই যে তরুণ প্রজন্মের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের কারণে অনেকে ড্রাগ বা মাদকের দিকে চলে যাচ্ছে, এটি সত্যতা কতটুকু? আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে মাদকাসক্তিতে আমাদের ইয়াং জেনারেশনে ঝুঁকে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ, খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে বেকারত্ব। বাট আমি ডেফিনেটলি সবুজ স্যার যে কথাগুলো বলেন সেই কথাগুলোর সাথে কমপ্লিমেন্ট করে বলতে চাই যে আমাদের কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর মধ্যে ড্রাগের অ্যাভেলেবিলিটি একটা ভয়ঙ্কর বড় সমস্যা। যদিও হ্যাঁ বেকারত্ব এটাকে আরও কমপ্লিমেন্ট করছে, বেকারত্ব সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেটাও একটা আমাদেরকে দেখতে হবে। যখন আমরা একটা স্টাডি করেছিলাম বা 1500 আপনার স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট যাদের বয়স হচ্ছে গিয়ে 14 থেকে 24, তাদের মধ্যে তাদেরকে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের মধ্যে কতজন যদি তোমরা ড্রাগসে যেতে চাও তোমরা যেতে পারবে, মানে তোমরা জানো যে কোথায় গেলে ড্রাগস পাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, বা এরকম কোনো বন্ধুকে চিনো, তাদের মধ্যে 38% বলছে আমরা জানি। অর্থাৎ এটা অলরেডি একটা সর্ট অফ একটা নেটওয়ার্ক বা একটা ওপেন সিক্রেট যে তাদের কাছে অ্যাভেলেবল, এবং এটা প্রাইভেট, পাবলিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 14 থেকে 24-এর কথা বলছি। সো অন টপ অফ দ্যাট আমরা যখন বেকারত্বের সমস্যাটা দেখি, যে ইকোনমিস্ট আমেরিকার ওরা যখন একটা স্টাডি করেছিল আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাথে, ওরা যেটা বলেছে সেটা হচ্ছে কি যে যদি 1% বেকারত্ব বাড়ে তাহলে ওদের দেশে 17% ড্রাগ অ্যাডিকশন বাড়ে, এবং যারা বেকার তাদের মধ্যে ড্রাগ অ্যাডিকশন হচ্ছে গিয়ে 18% ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা, আর যারা কাজ করছে তাদের মধ্যে 8%। অর্থাৎ কোনো সন্দেহই নাই, যেমন আমরা যখন ক্লিনিক্যালি আমরা যখন পেশেন্ট পাই বা মানে অ্যাডিক্টের নিয়ে আমরা কাজ করি তাদের মধ্যে আমরা দেখি যে
হয়তো তাদের মধ্যে অকেশনাল ড্রাগ নেওয়ার টেন্ডেন্সি আগেও ছিল, বাট বেকারত্ব আসার পরে বা সে বেকার হয়ে যাওয়ার পরে অথবা সেই হতাশা থেকে সেটা আরও অনেক বেড়ে গিয়েছে। হয়তো সে একটা ড্রাগস নিত, এখন সে আরও 3-4টা ড্রাগস নিচ্ছে বা সেটার ইন্টেন্সিটি অনেক বেড়ে যাচ্ছে। সো বেকারত্ব ডেফিনেটলি ড্রাগ অ্যাডিকশনকে আরও বাড়ায়, বাট ডেফিনেটলি বেকারত্বই শুধুমাত্র একমাত্র কারণ না ড্রাগ তাহলে বাড়ানোর, এই বা যে এটা একটা আমরা বড় দেখছি কারণ। যে প্রায় সুইসাইড করছে, চাকরি পাচ্ছে না, বা ইউনিভার্সিটির প্রফেসর হতে চাচ্ছে, সেই অবস্থায় গিয়ে সে হয়তো ফার্স্ট বয় ছিল বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তারাও দেখা যাচ্ছে যে সুইসাইডের দিকে চলে যাচ্ছে এবং একসময় ড্রাগকে সঙ্গী করে নিচ্ছে। এটা তো একটা মানসিকভাবে আসলে নিজের মধ্যেই নিজের সাথে টর্চার করা, তো এটাও তো একটা অপরাধ। ডেফিনেটলি এখন আপনার সুইসাইডের ক্ষেত্রে ব্যাপারটা আসলে মোর রিলেটেড টু ডিপ্রেশন। আমরা বেশিরভাগ সুইসাইড আমরা বাংলাদেশে গত 5-10 বছরে যেগুলো দেখেছি, সেটা আসলে ড্রাগ ওভারডোজ থেকে না, সেটা আসলে ডিপ্রেশন থেকে। লাইক ফর এক্সাম্পল কারো স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা, অথবা তার বাবা মার সাথে তো অসুবিধা, অথবা তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অসুবিধা, সেখানে সব ক্ষেত্রে কিন্তু আপনি বেশিরভাগ সুইসাইডের ক্ষেত্রে আপনি দেখবেন সবসময় ড্রাগস এটার একটা পার্ট ছিল না। বাট ড্রাগসটা, আমি আবারও বলছি, ড্রাগসটা ডেফিনেটলি আনএমপ্লয়মেন্টের কারণে ড্রাগসটা আরও বুস্ট আপ হয়, সেই সংখ্যাটা আরও বেড়ে যায়। বাট এইটাকে একমাত্র ফোকাস পয়েন্ট না রাখা ভালো, রাদার এটা বলা ভালো যে যে কারণগুলোতে আমাদের দেশে ড্রাগস আরও বেড়ে যাচ্ছে বা মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে বেকারত্ব। এবং আমরা এখন যেহেতু দেখছি বেকারত্ব আরও বাড়ছে, সো মানে এটা আশঙ্কা করাই যায় যে আমাদের আসলে ড্রাগ রিলেটেড প্রবলেম আরও বাড়বে। 2008-এর স্ট্যাটিস্টিক্স, 2008-এর এনআইএমএইচ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে একেবারে সরাসরি মাদকাসক্তির সংখ্যা, যারা আমরা যাদেরকে মানে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলছি, তাদের সংখ্যা হচ্ছে 3.03%। বাট এই 10 বছরে আমরা যতগুলো ইন্ডিকেটর দেখি সবগুলোই বলে যেটা আরও অনেক বেড়ে যাচ্ছে। অকেশনাল ইউজারও বেড়ে যাচ্ছে, একেবারে ফুল ফ্লেজ অ্যাডিক্ট যাকে রিহাবে ভর্তি করে তার সংখ্যাও বেড়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের মতো যারা প্রতিষ্ঠান তৈরি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বলছি যে এই ইনস্টিটিউশনগুলো কিভাবে আসলে এই তরুণদেরকে, আমার মনে হয় যে ভূমিকা সবচেয়ে বেশি রাখা উচিত। তার কারণ হচ্ছে ইনস্টিটিউশনে কিন্তু একটা ছাত্র বা একটা ছাত্রী তার সময়ের কিন্তু একটা দীর্ঘ সময় সে কিন্তু ইনস্টিটিউশনে থাকে, এবং পাশাপাশি তার কিন্তু সার্কেলটাও এখান থেকে গড়ে ওঠে। আবার যেটা ইয়া হিসাবে বললো যে একটা ব্যাপার হচ্ছে ড্রাগের কিন্তু কতগুলো ফ্যাক্টর আছে। ড্রাগ কিন্তু অনেকে ইচ্ছা করেই নেয় না, সে কিন্তু সঙ্গ দোষে নিচ্ছে, সে জানেও না, অনেকে জানেও না যে হয়তো তার নর্মাল কফির সাথে কিন্তু ড্রাগটা মিশিয়ে দিয়ে তাকে আসক্ত করার পরে এটা কিন্তু একটা সাপ্লাই লেভেলে, যেটাকে আমরা সাপ্লাই চেইন বলি, যে সাপ্লাই চেইনে একজন কিন্তু তখন তাকে এডিক্টেড করে তাকে কিন্তু এটাকে নিয়ে আসতে ক্লায়েন্ট হিসাবে। তো এই যে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সাথে কিন্তু একটা মেজরিটি অংশ কিন্তু এডুকেশন প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত। কারণ এডুকেশন প্রতিষ্ঠানগুলোকেই তারা টার্গেট করে। কারণ বিকজ এটা কি হচ্ছে যে একজন ব্যবসায়ী কী করে, আমরা একজন ব্যবসা করি, আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করতে যাই আমরা কী করি, কনজিউমার কোথায় সবচেয়ে বেশি ওই জায়গাটাতে। এখন আমার যদি ঢাকায় কনজিউমার বেশি, তার মানে আমি যে ঢাকার বিলবোর্ডে কিন্তু আমি বিজ্ঞাপনটা দিব, তাই না? তো ঠিক একইভাবে যারা ড্রাগ বিক্রি করে তারা জানে যে আমি সবচেয়ে বেশি কনজিউমার পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে। কেন? কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যারা আসে তাদের বাবা মারা খুব সেন্সিটিভ থাকে। একটা ছাত্র, আমার ছেলে আমার মেয়ে যখন আমার কাছে এসে বলবে যে আমার কিছু টাকা দাও, আমি কিন্তু তাকে চেষ্টা করবো আমাকে তাকে কমপ্লাই করার জন্য, এটা কিন্তু আর কোথাও কিন্তু এই কম্পোনেন্ট বা এই কমপ্লায়েন্সের প্রসঙ্গ আসে না। তো সুতরাং একজন ড্রাগ ডিলার বা ড্রাগ ব্যবসায়ী কী করে, প্রথম সে চেষ্টা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজনকে প্রথম সে হুক করে তাদেরকে সে প্রথম এডিক্টেড করে বলে তোমার পয়সা দিতে হবে না, তুমি খাও, আরে মজা পাও, দুনিয়াতে বলে থাকো কিছুটা, দেখো না দুনিয়াতে কত মজা, করে তাকে কিন্তু তার আসক্তের লেভেলে নিয়ে আসা। আনার পরে সে বলে তোমাকে যে আমি পয়সাটা ইনভেস্টমেন্ট করছি, তুমি আরো 10 জনকে তুমি এটাকে বিস্তৃত করো। কিন্তু প্রতিষ্ঠান থেকে কি এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় না যাতে ওই এনভায়রনমেন্টটা আসলে ড্রাগ ফ্রি বা মাদক ফ্রি করা হয়? আমি এখন একটা কথাই বলি, যেমন আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা খুব জোর গলায় বলতে পারি যে উই আর অলমোস্ট 100% ড্রাগ ফ্রি। কারণটা হচ্ছে কেন, যেমন ড্রাগ ফ্রি আমরা এই কারণেই কথাগুলো বলছি যে আমরা এর জন্য কিন্তু লট অফ প্রিকশন নিচ্ছি। যেমন আমাদের টিচারদের সাথে কথা বলা এবং একইভাবে ছাত্রদের ইন্টারেকশন বাড়ানো। আপনি কিন্তু একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে শুধুমাত্র আমি প্রিকশন নিলেই হবে না, প্রিকশনের সাথে আরও কিন্তু লট অফ কিন্তু কম্পোনেন্ট আছে। আমরা যেটাকে বলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। অর্থাৎ একটা ছাত্র ইউনিভার্সিটিতে আসবে বা কলেজে আসবে, আসার পরে সে ক্লাসে যাবে, বেরিয়ে যাবে, আমি বললাম সিসিটিভি সব আমার ওকে, এটা তো এনাফ না। আমাকে তার ভিতরটা থেকে বের করে আনতে হবে, তার প্রতিভাটাকে বের করে আনতে হবে। সেই জন্য কী হচ্ছে, অনেকগুলো কিন্তু আমার পিয়ার প্রোগ্রাম করতে হবে, নেটওয়ার্কিং প্রোগ্রাম করতে হবে, ইভেন্ট করতে হবে, তাকে তার প্রতিভাটাকে বিকশিত করার মতো সুযোগটুকু করে দিতে হবে। তার প্রবলেমগুলি হচ্ছে কিনা সেই জন্য আবার অন্যকে কিন্তু সেখানে আবার এমপ্লয় করতে হবে। আবার একটা ব্যাপার হচ্ছে কি যে হতাশা কিন্তু অনেক রকমের হতাশা হয়। এক রকমের হতাশা হচ্ছে যে আমরা কি হচ্ছে যে কম্প্যারিজন, যে ও আমার বন্ধু এত টাকা খরচ করছে আমি করতে পারছি না, এটাও কিন্তু আমাদের সমাজে একটা হতাশা হয়। যে আমি অনেক সময় একটা কথা বলি, যেমন কালকে আমি একটি ছাত্রকে বলছি যে দেখো তোমার বাবা আজকে ব্যবসা লস করার কারণে তোমাকে পড়ার খরচ চালাইতে পারছে না, তুমি কি বিশ্বাস করে এটা তোমার জন্য আশীর্বাদ? বলে না স্যার, এটা আপনি কেন বলেন?
আমি কি দেখো, তুমি যদি তোমার বাবা আজকে ব্যবসা লস করার কারণে তোমার যে প্রবলেমটা পড়ছে সেই প্রবলেমটার কারণে তুমি চেষ্টা করে খুঁজে বের করছো যে কিভাবে তোমার পড়ার খরচটা চালাতে হবে, সেই জন্য তুমি এর কাছে ওর কাছে হাজারটা লোকের কাছে যাচ্ছ, এটা কি তোমার জন্য অপরচুনিটি না? সে আমাকে বললো স্যার আমি তো কোনোদিন চিন্তা করি না, আর আমি বারবার ভাবতাম আমি অভিশপ্ত, আমি একটা সমানে কিভাবে আমি একটা ডিপ্রাইভ ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম, কিন্তু এটা তো আপনি ঠিক বলেছেন। আমি তাহলে এই যে আজকে তোমার বাবার প্রবলেমের কারণে তোমার স্কিল লেভেলটা কোথায় বের হয়েছে, তোমার স্কিল কোথায় বের হয়েছে, তুমি আমার সাথে কথা বলার সুযোগটুকু পালে কিভাবে পেলে বলো? কারণ তুমি এমন কিছু কম্পোনেন্টে কাজ করেছো যা তোমার এই আর্থিক দৈন্যতাকে ওভারকাম করার জন্য। এখন তুমি এটা না করে তুমি যদি ড্রাগে চলে যেতা তাহলে কি দাঁড়াইতো? এখন আমাদের মেজরিটিকেই সেই প্রবলেমটা হয়। তার মানে কি মোটিভেশনটা খুব বেশি মোটিভেশনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট পয়েন্টে হিট করতে হবে। এবং আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি কিন্তু সময় ব্যয় করা উচিত হলো ছাত্রদেরকে ইন্ডিভিজুয়াল মনিটরিং। যেমন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করেছি যে প্রত্যেকটি শিক্ষককে মিনিমাম 40 জন ছাত্রকে সে কাউন্সিলিং করতে হবে, ইটস নো ওয়ে। এবং কাউন্সিলিং মানে কি সে কাউন্সিলিং করে এসে বললাম আমি কাউন্সিলিং করবো, নো, দে মাস্ট মেনটেন দ্য ইন্ডিভিজুয়াল ফাইল, যে তারা কি করছে, কোথায় যাচ্ছে, তাদের বাবা মার সাথে কথা বলতে হবে, ফোন করতে হবে, জানতে হবে। কতজন স্টুডেন্টের আপনার ফাইল আছে আপনার ইউনিভার্সিটিতে? প্রত্যেক ছাত্রের ফাইল আছে। আমি তো বললাম যে এভরি টিচার মাস্ট ম্যান্ডেটরি। তা আমাদের তো টিচার আছে অলমোস্ট 1000, তার মানে মিনিমাম 40 জন বলা মানে অনেক টিচার কিন্তু দরকার হয় না এতজন। তো আমরা সেই কারণে বলেছি কি এটা খুব কষ্ট হয়েছে আমাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, বাট আমি মনে করি যে আমাদের টিচাররা খুব সাদরে সেটাকে অ্যাকসেপ্ট করছে। এখন প্রবলেমটা কি হচ্ছে, এখন অনেক ছেলে মেয়েই দেখা যাচ্ছে, কারণ আমরা তো জানি না একটি ছাত্র ক্লাসে আসছে বা একটি মেয়ে, যেটা ইয়াহিয়া ভাই বললেন যে অনেক সময় কিন্তু ফ্যামিলিক্যাল ম্যাটারগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানে না। এখন দেখা গেল যে এমন একটা ঘটনা আছে যেটা হয়তো বা সে কোনোভাবে তার ক্লাসে বলতে চায় না, তার ফ্যামিলির কিছু নির্যাতন, কিছু তার টর্চার, কিছু তার ফ্যামিলিক্যাল মানে যেটাকে বলে যেটাকে বলে ডিভোর্স, অনেক কিছু আছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলিক্যাল তার বাবা মা না জেনে তাকে তার কলেজ লাইফে তাকে বিয়ে দিয়েছে, কিন্তু ওই ফ্যামিলি ওই সম্পর্কটা টিকে নাই। এখন সে ওইটার জন্য সে কিন্তু অনেকটা কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এখানে এসে যদি শিক্ষকের সাথে কথা বলতে পারে তাহলে হচ্ছে শিক্ষকের সাথে কথা বলার কারণে তার কিন্তু মনের ভিতরে যে প্রবলেমটা আছে সেটা খুলে ধরতে পারে। তো এখন আমরা কিন্তু সবসময় একটা কথা বলে যাই শিক্ষকদেরকে যে আপনাদের কিন্তু সবচেয়ে নৈতিক দায়িত্ব হচ্ছে একটা ছাত্রছাত্রীকে সাকসেসফুলি গড়ে তোলা। শুধুমাত্র সেটা ভালো গ্রাজুয়েট নিয়ে এসে বের হয়ে গেল এটা কিন্তু কখনো হইতে পারে না। যেমন আমি একটা কথা বলবো যে কেন হলের ছাত্ররা কম্পারেটিভলি কিন্তু ভালো করে প্রফেশনাল লাইফে, এর কিন্তু একটা কারণ আছে। যেমন আমি যদি বলি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা লক্ষ্য করলাম যে প্রথম ব্যাচে যেই ছাত্রছাত্রীগুলি পাশ করে বেঁচে একটি ছাত্র বেকার নাই। এবং আমি পার্সোনালি ওদের সাথে মিট করার পরে আমি কীভাবে এটা সম্ভব হলো, তখন ওরা বললো স্যার আমরা হলের লাইফে যেভাবে প্রবলেম ফেস করেছি, আমরা প্রথম দিকে এসেছি, হলের কনস্ট্রাকশন হচ্ছিল, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে গিয়ে আমরা একে অপরের সাথে শেয়ার করেছি, আমরা আমাদের ভিতরে যে ইন্টিমেসিগুলি গ্রো আপ করেছে সেটা কিন্তু আমাদের এখন কি হচ্ছে স্কিলের লেভেলে গিয়ে আমাদের সুবিধা হচ্ছে। এবং একজন ছাত্র বললো স্যার আমি যে অর্গানাইজেশনে কাজ করি এখন আমার 32 জন ফ্রেন্ড স্যার এখন ওই অর্গানাইজেশনে কাজ করে, এবং ওখানকার অর্গানাইজেশন বলে দিচ্ছে তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে নিয়ে আসো। তার মানে কি এই 32 জনই কিন্তু হলে ছিল, খেয়াল করে একজন প্রুফ করার কারণে বাকিরা অপরচুনিটি পেয়েছে। এখন এই কথাটা তো উল্টা হইতো যে একটি ছেলে ওখানে যাওয়ার পরে প্রমাণ পাওয়া গেল যে সে ড্রাগ এডিক্টেড, তাহলে কিন্তু 32 জন তো দূরে থাক কোনো পার্সনকে কিন্তু সেখানে এন্টাইটেল করা হতো না। তো এই কারণে বলেছি যে শিক্ষা ব্যবস্থার কিন্তু আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক নৈতিক দায়বদ্ধতা আছে। এবং পাশাপাশি যেটা আমরা বলবো যে আমরা অভিভাবকদেরকে ডাকি, যেমন একজন অভিভাবককে আমরা কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে তাকে ডাকার পর অভিভাবক কিন্তু উল্টা চ্যালেঞ্জ করলো যেন আমার ছেলে যেটা করতে পারে না, তাকে যখন প্রুফ করার পরে তখন কিন্তু সে বললো যে হ্যাঁ আমি তো এটা ধরতে পারি নাই। তো এখন এই জন্য আমরা যেটা বারবারই বলবো যে আলটিমেটলি ড্রাগ ব্যাপক আকারে ছড়াচ্ছে, গভর্নমেন্টও কিন্তু অসম্ভব প্রিকশন নিচ্ছে, কিন্তু এই প্রিকশনের পাশাপাশি গভর্নমেন্টকে এই রেস্ট্রিকশনটাও দিতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাগ যদি বিস্তৃতি ঘটে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকেও কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে তাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি করা উচিত। কারণ আদারওয়াইজ একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু আমি শিক্ষা প্রতিষ্ঠান সাইনবোর্ড করলে আমি ছাত্রছাত্রীদেরকে আমি গ্র্যাজুয়েট বানাবো, কারণ এখন কি হচ্ছে আমি গ্র্যাজুয়েট বানিয়ে আলটিমেটলি আমি কি তৈরি করছি, আমি কি আলটিমেটলি গ্র্যাজুয়েট তৈরি করছি? আমাকে তো তৈরি করতে হবে মার্কেট উপযোগী ছাত্রছাত্রী তৈরি করতে হবে যারা মার্কেটে তাদের ক্যাপাসিটি তাদের স্কিল ম্যাট্রিক্স দিয়ে তারা কিন্তু মার্কেটকে সমৃদ্ধ করবে। কিন্তু আমরা তো তা তৈরি করছি না। ম্যাক্সিমাম ছেলে ইন্টারভিউ দিতে আসলে দেখা যাচ্ছে যে তার বেসিক নলেজই তার থাকে না। কিন্তু সেই ক্ষেত্রে আসলে মানসিক দিক দিয়ে যেটা বললো যে আমরা তো স্টুডেন্টদেরকে আসলে সবসময় বলি ভালো রেজাল্ট করতে হবে, সিজিপিএ বাড়াতে হবে, A+ পেতে হবে, এর বাইরে আসলে কোনো কথাই আসলে ছেলেমেয়েদের কানে ঢুকানো হয় না। কিন্তু এই যে মানসিক দিক থেকে তাদেরকে তৈরি করা এবং তাদেরকে মোটিভেশন দিয়ে তাকে রাইট পয়েন্টে হিট করা, এটি তো আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট রেখে তারপরে
কাউন্সিলিং এর ব্যবস্থা রাখাটা জরুরি কি মনে করেন আপনি যদি বাইরের উন্নত দেশগুলোর প্র্যাকটিস দেখেন, এমন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পাবে না যেখানে বড় সড়ো করে আপনার মানসিক স্বাস্থ্যের ডিপার্টমেন্ট নাই, এবং যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট একটা স্ক্রিনিং হচ্ছে, একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন হচ্ছে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে সাইকোমেট্রিক্স ইউজ করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিসটা এখনও ওয়াইড স্কেল না। পার্টিকুলারলি আমরা যদি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখি, সেখানে হয়তো একেবারে কোনো রকম একটা মানে জাস্ট রাখার জন্য একজনকে রেখে দেওয়া হয়েছে, মানসিক হয়তো দেখা যাচ্ছে যে 30,000 ছাত্রের জন্য একজনকে রাখা হয়েছে, এবং উনি কোথায় বসে, উনি কখন থাকে, এটা কেউ জানে না। আরেকটাই হচ্ছে কি, যেটা মানে স্যারের সাথে কমপ্লিমেন্ট করে আমি যেটা বলতে, সেটা হচ্ছে কি যে আপনার কোনো ইভ্যালুয়েশন সিস্টেম নাই। যেমন ধরেন আমার আজকে যারা বেকার হচ্ছে, তারা বেকার হওয়ার অনেক আগেই কিন্তু আমি জানি যে তারা বেকার হবে। কীভাবে আমি জানি? কারণ আমি জানতে পারছি যে ইউনিভার্সিটি সে সেমিস্টার ড্রপ দিচ্ছে, সে প্রচণ্ড পিছিয়ে পড়ছে। একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই, 20-25% ছাত্র দেখা যাচ্ছে ঝরে পড়ছে ইন দ্য সেন্স যে অনেক খারাপ রেজাল্ট, অস্বাভাবিক খারাপ রেজাল্ট, বা পরীক্ষাতে আসতেছে না। এই ছেলেটা তো বেকার হবে, অর্থাৎ তার কিন্তু অটোমেটিক্যালি তার শুধু স্কিল কম না, তার মানুষ হিসেবে আরও অনেকগুলা নৈতিকতার অবক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি। এবং ওই স্টুডেন্টগুলোর মধ্যে কিন্তু আমরা ড্রাগেশনের প্রবণতা অনেক বেশি দেখি। কিন্তু ইউনিভার্সিটিগুলো অনেক ক্ষেত্রে কিন্তু এটা দায়ভার একেবারেই নেয় না, এবং পরবর্তীতে তারা বেকার থাকে, এবং বেকার হওয়ার পর তাদের হতাশা আরও বাড়ে। তখন তারা আরও ইন্টেন্স ওয়েতে তারা মানে, যেটি সবুর খান বললেন যে ইউনিভার্সিটিকে দায়ভার নিতে হবে এবং সরকারকে সেটি স্পষ্টভাবে ইউনিভার্সিটিগুলোকে জানিয়ে দিতে হবে যে যদি কোনো ইনস্টিটিউশন মাদক ফ্রি না হয় তাহলে সেই দায়িত্ব থাকবে ইনস্টিটিউশনের। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এটা সম্ভব না হওয়ার কি, এটা খুব কঠিন কোনো বিষয় না। এটা এখানে দেখেন, এখানে মাদক, বেকারত্ব এবং হচ্ছে কি ইনস্টিটিউশনগুলোতে ছাত্রদের ওয়ান কাউন্সিলিং বা মানে ইভ্যালুয়েশন, এই তিনটাই কিন্তু একটা চক্রের মতো, সবগুলোকে কমপ্লিমেন্ট করছে। আপনি যদি ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি ঝরে পড়া ছাত্রদেরকে অ্যাটেনশন না দেন, তাদেরকে কোনো মানে মেন্টাল হেলথ সার্ভিস না দেন, তাদের ঝরে পড়ার কারণগুলো ইভ্যালুয়েট না করেন, তারাই বেকার হবে। তারা হয়তোবা আগে হয়তোবা ওকেশনালি হয়তোবা সিগারেট খেত, বা ওকেশনালি গাঁজা খেত, অথবা ওকেশনালি ইয়াবা খেত। তারা ফুল ফ্লেজ বেকার হওয়ার পর তাদের হতাশা যখন আরও বাড়বে, তখন তারা একেবারেই মাদকাসক্ত হয়ে যাবে আর কি। সো আমি যেটা বলতেছি, এই পুরোটা একটা চক্র, পুরোটা একটা ইকোসিস্টেম, যেটা স্যার বলছিলেন, এবং এটার মধ্যে ডেফিনেটলি ইউনিভার্সিটিগুলো একটা অসম্ভব স্ট্রং রোল প্লে করতে হবে। আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে, আদৌ আমরা বেকার ছাত্রছাত্রী এত বেশি পাচ্ছি কেন? এটাও কিন্তু ইউনিভার্সিটিগুলো বা আমাদের এডুকেশন সিস্টেমের উপর আসতে হবে, নাহলে বেকার আসতেছে কোথা থেকে? সো আরেকটা যেটা এলিমেন্ট আমি যেটা এই যে বেকারত্ব কথাটা আমরা বলি, শুধু কি চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা, নাকি পড়াশোনা করার আরো অনেক কারণ আছে? মানে কেন আসলে শুধুমাত্র বেকারত্বকে চাকরি দ্বারা আমরা আসলে মেজারমেন্ট করছি? করি আর কি, যে আমরা আলটিমেটলি যে কথাগুলো সবসময় বলি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে কিন্তু চাকরির মানসিকতা গড়ে তোলা উচিত না, কারণ এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য। আমি অনেক সময় যে কথাটা বলি যে 1947 আগ পর্যন্ত আমাদের দেশটা শাসন করছে ব্রিটিশরা এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করছে, যা আমাদেরকে চাকর বানানোর জন্য। আমি সরি, এটাকে কাউকে আন্ডারমাইন করছি না যারা চাকরি করে, মানে চাকর বানানোর মানসিকতা নিয়ে এডুকেশন সিস্টেমটাকে তারা ডেভেলপ করে গেল। 1947 পরে আমরা রুল বাই দ্য পাকিস্তান আমাদের কি করে গেল? একই কাজই করে গেছে। তাদেরও মানসিকতা হলো বাংলাদেশ, এদের কাজই হচ্ছে এরা আমাদেরকে সার্ভ করবে, দ্যাটস অল। এবং আমার কি হচ্ছে, বিফোর 1970 বাংলাদেশে ব্যবসায়ী কয়জন ছিলই না। যে 22 পরিবার ছিল, সে 22 পরিবারের ভিতরে কেউই বাংলাদেশি ছিল না। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে 1971 পরে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কিন্তু ব্রিটিশ এবং পাকিস্তান ওই ধারাটাকেই কিন্তু আমরা এখনো পর্যন্ত বজায় রাখছি। যেমন আমরা বারবারই চিৎকার করছি, বলে যাচ্ছি যে আমাদেরকে অন্ট্রপ্রেনিয়র মানসিকতা নিয়ে করতে হবে। এখন অনেকে বলে সবাই অন্ট্রপ্রেনিয়র হলে চাকরি করবে, আমরা কিন্তু বারবার অন্ট্রপ্রেনিয়র মাইন্ডেড স্টুডেন্ট তৈরি করতে হবে। ইটস নট নেসেসারি যে সে অন্ট্রপ্রেনিয়র হইতে হবে। অন্ট্রপ্রেনিয়র মাইন্ডসেট মানে কি? অন্ট্রপ্রেনিয়র মাইন্ডসেট মানে হচ্ছে আপনি এটিএনে কাজ করতে আসবেন, আপনি এটিএনকে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল আপনি বিবিসির সাথে ফাইট করবেন, সিএনএর সাথে ফাইট করবেন। আপনার বস আপনাকে দেখো 4টা-5টা প্রমোশন দিবে, তাকে আপনাকে পার্সোনালি চার্টার ফ্লাইট করে দিবে। যে কেন? যে ও আমার এই ভ্যালু অ্যাড করছে। কেন? বিকজ সে অন্ট্রপ্রেনিয়র মাইন্ডেড আমার স্টাফ। তার মানে সে কিন্তু একসময় ট্রিট করবে যে না, ইউ শুড বিকাম মাই পার্টনার, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু বিকাম মাই অফিস স্টাফ। তার মানে কি, আমার অন্ট্রপ্রেনিয়র মাইন্ডেড পিপল তৈরি করতে হবে। এখন কি হচ্ছে যে আজকে যে কথাগুলো বারবারই আপনারা দুইজনে আলোচনা আসছে, যে আমরা বারবারই মনে করি ভালো ছাত্র হইলে হবে। না, এটা ভালো ছাত্র হলে হবে না, বরঞ্চ আমার ছাত্রদের ভিতরে ক্রিয়েটিভিটিকে বার করতে হবে। বাবা মা মনে করে আমার জিপিএ 5 হলে হবে, এটা হবে না। আপনি বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে দেখেন তারা কি করছে। একটা ছাত্রছাত্রীকে বলে যাচ্ছে, আমাদের পৃথিবীর কোনো দেশে পাবেন যে টেবিলে লেখা, পরীক্ষার সময় ওয়ালে লেখা, নকল, এগুলো বাইরে নাই। কেন? কারণ বিকজ ওরা তো জানেই না পরীক্ষার কি আসবে, আর আমাদের সবাই জানে পরীক্ষা কি আসবে। এটা কি সিস্টেম হলো? পরীক্ষা মানেই তো হলো আমি জানি না,
আমার পরীক্ষা কি হবে, আর আমার পরীক্ষা মানে হলে আমি জানি কি আসবে, সেই জন্যই তো আমি নকল করে নিয়ে যেতে পারছি। তার মানে এটা শিক্ষকের দৈন্যতা, কিন্তু আমি বারবার বলবো কেন ছাত্ররা বোর্ড লিখে রাখে টেবিলে, তার মানে সে কনফার্ম যে আমি টেবিলে যেটা লিখবো এটা আমি লিখে দিতে পারবো, দ্যাটস অল। তো এর মানেটা কি হচ্ছে, এর মানেটা হচ্ছে আমার শিক্ষা পদ্ধতির ভিতরে অন্ত্রপ্রণের মানসিকতা নাই, শিক্ষকদের ভিতরে অন্ত্রপ্রণের মানসিকতা নাই। পাশাপাশি যেটা আমি একটা কথা বলবো যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আমি দুই পক্ষকে, কারণ আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ আমার মনে হয় যে এখানে আমি বাইরে তুলে দিতে হলে হয়তো উনি পরে কথাটা বলতে সুবিধা হবে। আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, আমার 4টা রুম পরে সে আমার রুমে থাকতো, এবং সে তার এসএসসি এবং এইচএস দুইটাতে আনবিলিভেবল গুড রেজাল্ট, ভালো স্কুল কলেজে পড়াশোনা করছে, আমি বলছি না। এবং আমি তাকে যখন এডিক্টেড, একদিন তার খুব ভালো মুডে আমি তার সাথে বসছিলাম, কারণ তখন তো আমাদের কথায় কথায় এরশাদ সাহেব ইউনিভার্সিটি বন্ধ করে দিত। তো একদিন ইউনিভার্সিটি বন্ধ করার পর ওকে আমি বললাম যে চলো তুমি আমার সাথে চলো, আমি তোমার সাথে যাবো। তো খুব একটা আন্তরিক পরিবেশ ওকে বললাম যে কেন তুমি ড্রাগ নিচ্ছ, কেন তুমি এভাবে নেশাগ্রস্ত সারাদিন পড়ে থাকো। তখন সে যে কথাগুলো বললো, সে বললো যে আমি আমার ফ্যামিলিতে, আমি যখন এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, আমার বাবা মার শুধু একটাই টার্গেট থাকতো আমি ভালো রেজাল্ট করবো, কোথাও আমার মিশতে দিবে না, আমার মা বাইরে দাঁড়িয়ে থাকতো, কোনো ফ্রেন্ডদের সাথে কথা বলতে দিবে না, আমার একটাই ফোকাস ছিল আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে স্থান পেতে হবে। তো আমি কি করছি, ভালো পড়াশোনা করছি। আমি বন্ধু ইউনিভার্সিটিতে আসার পরে কি হলো, আমি এখানে দেখলাম সব কল, এখানে আমার মার কন্ট্রোল নাই, বাবার কন্ট্রোল নাই, কেউ আমাকে টেনে ধরছে না। আমাকে ফ্রেন্ডরা এসে বললো দোষ এটা খাও, ফ্রেন্ড এটা খাও, দেখো কি মজা। খেতে খেতে কখন কোন অগোচরে আমি আসক্ত হয়ে গেছি আমি নিজেও জানি না। এবং সে খুব আমার খুব খারাপ লাগছে তার জন্য, কিন্তু আমি যাই হোক, আমি এমন এক সময় তার সাথে কথা বলছি তখন অলরেডি সে যেই পর্যায়ে গেছে তাকে ফিরে আনা সম্ভব না, কিন্তু তারপরেও তার ফ্যামিলির সাথে কথা বলছি, তার কিন্তু সম্ভব হয়নি। এবং সে কিন্তু আলটিমেটলি আমাদের সাথে পাশ করতে পারেনি, পরের বছর পাশ করতে পারেনি। আমি যখন পাশ করে বেরোয় আসলাম তখনও সে জানলাম যে সে অনার্স কমপ্লিট করতে পারেনি। এবং 6 বছর পরে আমি তাকে একদিন দেখলাম যে হাইকোর্টের সামনে খুব উদ্ভ্রান্তের মতো তাকে হাঁটছে। এবং হঠাৎ করে আমি আমার আরেক ফ্রেন্ডকে ফোন করলাম যে ব্যাপারটা কি, বলে যে ও তো সে এখন ঠিক নাই, সে তো অলমোস্ট হি ইজ ব্রেন লস। তো তার মানেটা কি জানাচ্ছে, এই টাইপের একটা ট্যালেন্ট ছেলে কেন সে আজকে এডিক্টেড হলো, এর জন্য দায়ী কে? এটা দুইটাই আমি কিন্তু বারবার বলছি, শিক্ষা ব্যবস্থা দায়ী, ফ্যামিলিও দায়ী, দুই পক্ষই দায়ী। ফ্যামিলিদের কিন্তু বারবার উচিত হবে তারা শুধুমাত্র রেজাল্ট রেজাল্ট বলে চিৎকার না করা, তাদেরকে বলতে হবে তোমার ইনোভেটিভ আইডিয়া কি আছে, তোমার ভিতরে তোমার প্রতিভা কি আছে। বাবা রেজাল্ট কি করেছো, রেজাল্ট কত, এটা ঠিক না। কেউ মারে, কেউ বলে তোমার সাথে কথা বলা হবে না, তোমার সাথে না কথা বলা বন্ধ, এটা তো ঠিক না। আমাকে দেখতে হবে তার ভিতরে প্রতিভাটা কতটুকু আছে, সেটা আদৌ সে ফুটিয়ে তুলতে পারছে কিনা। আজকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে কারা? সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে ভালো ছাত্ররা না। আমি সরি, এর মানে আমি মিন করতে চাই না যে সবাই খারাপ ছাত্র হও। আলটিমেটলি সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করছে তারাই যারা ছাত্রকে ভালো রেজাল্টকে প্রাধান্য দেয়নি, তারা প্রাধান্য দিয়েছে তাদের এন্টারপ্রেনিউর মাইন্ডসেট, লিডারশিপ কোয়ালিটি, সেটাকে। তো এই দিকটাকে যদি আমরা এডুকেশন সিস্টেম এবং আমাদের সমাজ ব্যবস্থার সাথে আমরা একটু জড়াইতে পারি, আমার কেন জানি মনে হয়। কারণ আমি কেন কথাটা বললাম এভাবে দেওয়ার আগে, আমি সবসময় বলি যে ড্রাগ এডিক্টেড যারা, তারা সবচেয়ে ট্যালেন্ট হয়। এটা আপনি আমার সাথে একমত কিনা আমি জানি না। যারা ড্রাগ নেয় তারা সবচেয়ে ট্যালেন্ট। কেন? তার কারণ হচ্ছে এই যে আমি আমার যে ফ্রেন্ডের কথা বললাম, দেখেন সে কিন্তু খুবই ভালো রেজাল্ট করা, এবং ইউনিভার্সিটি মেরিট লিস্টে যে ডিপার্টমেন্টের ছাত্র সে ছিল, যে টপ 10 ভিতরে সে কিন্তু 2 নাম্বারে সে, এবং সে স্কলারশিপ পাওয়া ছাত্র ইউনিভার্সিটিতে। তার মানে সাথে টপ ট্যালেন্ট, তার ট্যালেন্টটাকে কিন্তু তার ফ্যামিলি যেমনি কালটিভেট করতে পারে না, ইউনিভার্সিটি যে সমাজ, সোসাইটি, পরিবার প্রত্যেকই এটার পেছনে দায়ী অবশ্যই। কিন্তু আমি একটু জানতে চাই ইয়াহিয়া, যে আমরা মনে করি যে আইডিয়াল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ, এবং সেরকম একটা কথা আসে যে যাদের আসলে মাথায় কোনো কাজ থাকে না, অনেক সময় দেখা যায় যে কি করবে বুঝে উঠতে পারে না, ইউনিভার্সিটিতে গিয়েও শুধু পড়াশোনার সেমিস্টারের ফাঁকে অনেক টাইম থেকে যায়, কিছু করতে চায় ছেলেমেয়েরা, নতুন প্রজন্ম কিছু করতে চায়, যখন কিছু করতে পারে না তখনই তাদের মধ্যে খারাপ চিন্তাগুলো কাজ করে, চলো ঘুরতে যাই, ঘুরে বেড়াই, একটা সময় গিয়ে বন্ধুর সংস্পর্শে গিয়ে খারাপ অবস্থায় চলে যায়। সেখানে আমি এই টপিকটাতে আমি পার্টিকুলার বলতে চাই, খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন। সেটা হচ্ছে কি যে আসলে আমাদের ছাত্রদের মধ্যে কিন্তু আমরা পরিবার থেকে বা ইউনিভার্সিটিগুলো সঠিক কাজের স্পৃহাটাকে তৈরি করতে পারছি না। আমরা সচরাচরই দেখি যে একটা স্টুডেন্ট যে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুব ভালো করেনি, কিন্তু তার পরবর্তী লাইফে গিয়ে সে খুব ভালো চাকরি ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে গিয়ে সে খুব ভালো করছে। আবার উল্টাটাও দেখি, একজন হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটির রেজাল্ট ভালো ছিল, আর পরবর্তীতে সে তার নিজের যে ইমোশনাল ইন্টেলিজেন্স, অথবা সে অথবা ইন্টারভিউতে গিয়ে সে ঘাবড়ে যাচ্ছে, অথবা সে তার পছন্দ চাকরি পাচ্ছে না, অথবা সে একটা ডিসিশন মেক করতে পারছে না, সে একটা ক্রাইসিসের সময় সে ঘাবড়ে যাচ্ছে।
এবং আমরা কিন্তু আজকে এই সময় 2018-তে বসে আছি, আমরা জানি না আজকে থেকে 30 বছর পরে, আজকে যে ছেলেটা ইউনিভার্সিটি 30 বছর পরে কোন চাকরি থাকবে আর কোন চাকরি থাকবে না। যেভাবে অটোমেশন আসতেছে, যেভাবে পৃথিবীটা বদলে আছে, যে স্পিডে বদলে আছে, তাতে আসলেই সামনের পৃথিবীতে আসলে রেজাল্ট, শুধুমাত্র রেজাল্ট আর কোনো কিছু না, শুধুমাত্র একাডেমিক রেজাল্ট বা সিজিপি আর আমাদের গোল্ডেন 5 দিয়ে আসলে খুব বেশি কিছু আসলে হবে না। এর বাইরেও পরিবারগুলোকে এবং ইউনিভার্সিটিগুলোর সমাজকে বোঝাতে হবে যে তুমি আজকে ইউনিভার্সিটিতে পড়তেছো, তুমি তার সাথে আর কি কারিগরি শিক্ষা তুমি শিক্ষিত হতে পারো, তুমি আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারো, তুমি আর কি পার্ট টাইম জব তুমি করতে পারো। মানে এই যে এই স্পৃহাগুলা কিন্তু আমাদের সোসাইটি থেকে আসতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই বেকারত্ব কমাতে 18 পারবো না। বছরের পরে আমরা দেখি যে উন্নত দেশগুলোতেও পরিবার থেকে আলাদা করে দেওয়া হয় এবং বলা হয় তুমি তোমার অর্থের সন্ধান তুমি নিজেই করো। কিন্তু আমাদের দেশে তো 30 বছরও বাবা যদি সে চাকরি না পায়, বাবা তাকে হেল্প করছে বা পরিবার তাকে হেল্প করছে। কিন্তু এই যে অ্যাটিটিউডের পরিবর্তন দুটি উন্নত দেশ এবং আমাদের দেশের মধ্যে, তারপরেও কিন্তু আমরা দেখে থাকি যে পরিবার হেল্প করলো, একটা সময় গিয়ে পরিবারই আবার তার উপরে মেন্টাল প্রেশার দিচ্ছে যে তুমি তো কিছু করছো না, তোমার তো কোনো আর্নিং সোর্স Right, এখানে একটা ওভারঅল এক্সপেকটেশনের গ্যাপ আছে। আপনি যদি আজকে থেকে 1960 সালের দিকে 1970 সালের দিকে মানুষগুলোকে দেখেন, তারা অনেক কষ্ট করে কিন্তু সারা জীবন লেটসে চেষ্টা করে একটা জায়গায় তাদের ছেলে মেয়েকে নিয়ে এসছে। কিন্তু আজকে যে ছেলেমেয়েটা বড় হচ্ছে সে কিন্তু অনেক কমফোর্ট জোনের মধ্যে বড় হচ্ছে। সেই কমফোর্ট জোনটা কিন্তু অনেক ক্ষেত্রে তার জন্য প্রচণ্ড রকম কাউন্টার প্রোডাক্টিভ। হ্যাঁ, তাকে হয়তো বলা হচ্ছে তুমি বাবা কোনোভাবে খালি পড়াশোনাটা করো, আমি তো অনেক কিছু করতে পারিনি, তুমি খালি পড়াশোনা করো, আর কিছু করতে হবে না। এখন ওই বাবা মা হয়তো বুঝতে পারছে না যে এইটা আসলে তার জন্য একটা খুব বাজে অ্যাডভাইস, কারণ তার পড়াশোনার পাশাপাশি সে যদি ওই কষ্টটা বা স্ট্রাগলটা না করে, যেই স্ট্রাগলটা করে তার বাবা যে মূল্যবোধে তার ছেলেকে বড় করতে হবে, সেই মূল্যবোধটা তার পরের জেনারেশন ক্যারি করতে পারবে না। তো এখানে বারবার যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে কি যে ডেফিনেটলি পড়াশোনার পাশাপাশি আরও অনেক সময় থাকে, পড়াশোনার পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটি থাকে যেটা আসলে তার সে যখন কাজ করতে যাবে অথবা সে যখন উদ্যোক্তা হিসেবে কাজ করবে তখন সেগুলো জরুরি। সো এইখানে এই মাইন্ডসেটের পরিবর্তনটা অসম্ভব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সমাজে পরিবার, বন্ধু, শিক্ষক, মেন্টর, সমাজ সবাই মিলে আসলে এই যে আনএমপ্লয়েড যারা রয়েছে বা যাদেরকে আমরা বলি বেকার, তাদেরকে আসলে হেল্প করার জন্য কি সহযোগিতা করতে পারে যাতে তারা শক্ত মানসিকতার মানুষ হয়ে এই সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? এখানে পরিবারের, আমি যদি স্পেসিফিক্যালি বলি, পরিবারের ভূমিকাটা কি হচ্ছে, পরিবারের ভূমিকা তার সন্তানদেরকে সে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে হবে, করে পরিবার কিন্তু তার ফ্রেন্ডদেরকে প্রাধান্য দিতে হবে। কারণ একটা ফ্রেন্ডদের সাথে যদি একটা ছেলে মেয়ে না মিশে, তো এখন এখানে কিন্তু পরিবারের কিন্তু দায়িত্ব যে হ্যাঁ ফ্রেন্ডদের সাথে মিশো, কথা বলো, বাট অ্যাগেইন পরিবারকেও লক্ষ্য রাখতে হবে কোন ফ্রেন্ডটা পারফেক্ট, কার সাথে। এখানে কিন্তু পরিবার তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তোমার ফ্রেন্ডদের ভিতরে কোন ফ্রেন্ডটা ভালো, কাদের সাথে মিশবে, কাদের সাথে মিশলে তোমার ভালো হবে। এখানে কিন্তু আমি মনে করি যে পরিবারের কিন্তু একটা ভূমিকা থাকা উচিত। কারণ আমি যখন বলবো যে আজকে হয়তো আমার বাবা নেই, কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমি কিন্তু লক্ষ্য করছি যে আমার বাবা ক্লাস 5 থেকেই কিন্তু উনি বলে তোমার ওই ফ্রেন্ডটা ভালো, তুমি ওর সাথে মিশো, আমার কোনো অসুবিধা নেই, তোমার ওই ফ্রেন্ডটা ভালো। এবং আমি রিয়েলি লাইক ইট। এবং আমি যেটা মনে করি যে যেমন আমার বাবা একদিন ক্লাস 8-এ বলে তুমি ওই ফ্রেন্ডের সাথে মিশবে না, ওকে আমি দেখছি রাস্তায় সিগারেট খেতে। তো এই যে একটা আমি মনে করি যে একটা ফলো আপ, যে এটা কিন্তু পরিবারের কিন্তু প্রয়োজন আছে। কারণ পরিবারে কিন্তু গাইড করা, কারণ পরিবার, আমি এর সাথে আবারও কিন্তু একমত হচ্ছি যে এটা কোনোভাবেই, এটা কিন্তু আমার অভিভাবকদেরকে দোষ দিচ্ছি না, কারণ আজ থেকে 10 বছর 15 বছর আগেও কিন্তু রেজাল্টটা ছিল ইম্পর্টেন্ট চাকরির জন্য। এখন কিন্তু চাকরির জন্য রেজাল্ট ইম্পর্টেন্ট না। এখন চাকরির জন্য কেউ ট্রান্সক্রিপ্ট নিয়ে চিন্তা করে না, চাকরির জন্য চিন্তা করে তুমি কি কন্ট্রিবিউট করতে চাও। কালকে সকালে যদি আপনাকে রাস্তায় কেউ বলে যে ইসমাত জেরিন আমি আপনার এটিএনে গিয়ে আপনার এটিএন এর বর্তমান যে মার্কেট শেয়ার সেটা আমি 30% বাড়িয়ে দিব, আপনি তাকে নিয়ে আপনার বসের কাছে যাবেন না? ইউ উইল আস্ক হিম যে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, কতটুকু তোমার যোগ্যতা, তোমার হাইট কতটুকু, আপনি জিজ্ঞেস করবেন না। আপনি শুধু তাকে জিজ্ঞাসা করুন আর ইউ শিওর, শিওর, আমাকে পাঠাও, কিভাবে করবা। আপনি যখন দেখবেন যে রাইট, আপনি পরের দিনে আপনারই ঘুম হারাম হয়ে যাবে কিভাবে তাকে আপনি আপনার বসের কাছে নিয়ে যাবেন। তার মানে কি চাচ্ছেন, তার মানে আপনারও টার্গেটটা কি হচ্ছে যে ভ্যালুটা আমার অ্যাড কিভাবে করতে হবে। কম্পিটিশনের যুগ, এখন তো আগের যুগ নাই, আগে লোক পাওয়া যেত না, সেই জন্য বাবা কি করতো, বাবা তুমি পড়াশোনায় শেষ করো, দ্যাট ইজ এনাফ, আর কিছু দরকার নেই তোমার। কিন্তু এখন তো সেটা না, এখন হচ্ছে একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে প্রথম চাকরিদাতা কি জিজ্ঞেস করে, হোয়াট ভ্যালু ইউ উইল অ্যাড টু মাই কোম্পানি, লেট মি নো। তো এখন সে যদি বলে যে আমি এই GPA 5, আমি এই ইউনিভার্সিটিতে পড়ছি, ও কিন্তু দরজা খুলে বলবে যে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কারণে বলছি যে এইটা হলো বাবা মার দায়িত্ব।
এডুকেশনও কিন্তু শিক্ষকদের দায়িত্ব থাকে, শিক্ষকদের দায়িত্ব আমি একটু পরে শুনি, আমি একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও শুনবো আপনার কাছ থেকে শিক্ষকদের দায়িত্ব। দর্শক, আমরা শুনছিলাম মাদকাসক্তি এবং বেকারত্ব নিয়ে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আমাদের আজকের আলোচনায়। শিক্ষকদের কথা বলছিলেন। শিক্ষকরা তো আসলে সবসময় চাইবে ছাত্রদের যাতে আরও বেশি উন্নতি হয়, তারা ভালো করে, সেটি নিয়েই তো সবসময় তারা কাজ করেন। কিন্তু এখনকার ছাত্র শিক্ষক সম্পর্কটা কেমন যেন একটু পাল্টে গেছে। একটা ব্যাপার হচ্ছে কি, প্রথম হলো সরকারের কিছুটা আমি ব্যর্থতা এখানে আছে আবার নাই, দুইটাই বলবো। এক নম্বর হলো সরকার কিন্তু বিশেষ করে স্বাধীনতার পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জানি যে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান ডেভেলপ করেছে প্রত্যেকটা জেলায় জেলায়, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু এখন প্রপারলি নার্চার হচ্ছে না, কারণ শিক্ষকদের ট্রেনিং প্রয়োজন। আমাদের শিক্ষকদের ভিতরেও কিন্তু জানতে হবে সে একটা ছাত্রকে কীভাবে হ্যান্ডেল করবে। আপনি কতজন বেস্ট টিচারকে জানেন যাদেরকে মডেল হিসাবে এই সমাজে আমরা গ্রহণ করতে পারি? নাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু, কারণ আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে এই 10টা টিচারকে নিয়ে আসো, তাদের কাছে তোমরা ট্রেনিং নাও, সেটা কিন্তু আমাদের নাই। তার মানে কি আমরা আইডেন্টিফাই করতে পারছি না কোন শিক্ষকের কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। এটা কিন্তু এখানে সরকারকে হস্তক্ষেপ করতে হবে, কারণ আমি যদি উদ্যোগটা নেই তাহলে আমাকে কিন্তু ডেফিনেটলি সবাই সহযোগিতা করবে না। এই জন্য শিক্ষকদের যেই কাজটা করতে হবে, ছাত্রদেরকে তাদেরকে প্রপারলি যাচাই করতে হবে, এবং একজন শিক্ষক যখন শিক্ষকতার পেশাকে সে নিবে তাকে মাথায় রাখতে হবে যে শিক্ষকতার পেশাটাই হচ্ছে আমি একটা ছাত্রকে প্রপার ডেভেলপ করবো। কিন্তু একজন শিক্ষক যদি মনে করে আমি যেভাবে পড়াশোনা করে মানুষ হয়ে আসছি, আমি এইভাবেই পড়াশোনা করাবো, তারা পড়বে, কোচিং পড়বে, এইভাবে পড়বে, আবার ভালো রেজাল্ট করবে, তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা যেটা ইয়াহির সাহেব যেই কথাগুলো বলে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, আমি জানি না কালকে সকালে আমার কোন জবটা আমার জন্য হবে। লট অফ জব উইল বি ডিসঅ্যাপিয়ার। আপনি এখন যে মোবাইল ফোনটা ব্যবহার করেন, যেটা আমরা বলি কালকে সকালে সেই মোবাইল ফোন নাই। আজকে আপনি টেলিভিশন চ্যানেলে যেই ক্যামেরা ব্যবহার করছেন, 5 বছর পরে এই টেলিভিশন চ্যানেল এই ক্যামেরা চলে যাবে মিউজিয়ামে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে নতুন নতুন কিন্তু আমার ক্ষেত্র তৈরি হচ্ছে, যেগুলো আমাকে শিক্ষকরাই কিন্তু সেটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমরা ইনোভেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে গভর্নমেন্ট রিপোর্টও এসেছে, ইনোভেশনে আমরা অনেক পিছিয়ে, এবং যারা বিজ্ঞানীরা গবেষণা করেন তাদের দিক থেকেও আসলে বাংলাদেশে গবেষণা কেন্দ্রিক কাজকর্মগুলো কম পাওয়া যাচ্ছে। তো এর পেছনে কি কারণ, কেন আমরা এটা হলো, একটা হলো এনকারেজ করা হচ্ছে, দ্বিতীয় হলো শিক্ষকদের একটা বড় অংশ গবেষণা করে হলো তারা শুধুমাত্র নামটা লেখানোর জন্য। আমি আবারও সরি, কাউকে ছোট করছি না, কারণ অনেকেরই ভালো কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমি মেজরিটির কথাই বলছি। মেজরিটি কি হচ্ছে, গবেষণা করে যে আমার 4টা গবেষণা আছে, 5টা গবেষণা আছে, বাট আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকদের কাছে, আপনার কতটা গবেষণা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা আপনি বলুন। গবেষণা মানে কি? গবেষণা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। আমি যদি ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে তো সেই গবেষণার কোনো মূল্য নাই। এবং গবেষণার সবচেয়ে বড় প্রারম্ভিক স্তরটাই হবে কিন্তু আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলছি। গবেষণার প্রারম্ভিক একজন শিক্ষকের ফার্স্ট টপিকসটা কি? আমার ছাত্র কেন বেকার থাকবে, আমার কেন ছাত্র ফ্রাস্ট্রেশন হবে? আমি 40 জন ছাত্রকে আমি পড়াশোনা করাচ্ছি, সারাদিন তারা থাকছে, আমি সময় পাচ্ছি, আমার অভিজ্ঞতা আছে, তাদের সাথে ইন্টারেক্ট করা, তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানা, তাদের ফ্যামিলির সাথে কথা বলা। আর এখন তো টেকনোলজির যুগ, আপনি 40 জন ছাত্রের ডাটাবেজ মেনটেন করে সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারে, সে ফেসবুক গ্রুপ করতে পারে, সে করে সে একটা SMS গ্রুপ করতে পারে, 40 জন গার্ডিয়ানের সাথে বলতে পারে যে আমি মিস্টার XYZ এদের শিক্ষক, আপনার যদি মনে হয় যে আপনার ছেলেমেয়ের কোনো ব্যাপার আমার সাথে শেয়ার করা দরকার, প্লিজ লেট মি নো, এটা আমার ইমেল আইডি। যেভাবে সে পছন্দ করে, কেউ ফোনে পছন্দ করে, কেউ SMS-এ পছন্দ করে, কেউ হোয়াটসঅ্যাপে পছন্দ করে। আবার হচ্ছে কি, একজন শিক্ষক সে যদি মনে করে তার হঠাৎ করে একটা ভালো ছাত্রকে সে একটা ভালো লেসন দিচ্ছে, সে কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা রেকর্ড করে দিয়ে সে 40 জন ছাত্রকে পাঠিয়ে দিতে পারে, দেখো আমি কিন্তু আজকে মিস্টার XYZ-কে কিন্তু এই লেসনটা দিচ্ছি, তোমরা সবাই এটা ফলো করো। আবার সে একটা ভিডিও রেকর্ড করেও সে পাঠাইতে পারে। তার মানে কি হচ্ছে, এখন টেকনোলজির বদৌলতে কিন্তু লট অফ ইনোভেশন, লট অফ অপরচুনিটি চলে আসছে। এখন একজন শিক্ষক কিন্তু ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করতে হবে। তার মানে সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোকে মেনে নেওয়া বা এই পরিবর্তনগুলোর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করারও ক্যাপাসিটি থাকতে হবে। এবং এখানে কিন্তু একটু এই কথাটা আমি একটু অ্যাড করি, শিক্ষকরা যে একজন শিক্ষক করলেই হবে না। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক শিক্ষক থাকে, কতটা শিক্ষা প্রতিষ্ঠান, কতজন শিক্ষক আছে এই মানসিকতা যে আমি একদিন যারা এই বেস্ট প্র্যাকটিসগুলি করে তাদের সাথে একদিন আমি একটু আড্ডা দিতে চাই। তাহলে কি হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে কিন্তু আবার বেস্ট প্র্যাকটিস, আরো বেটার প্র্যাকটিস তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আমরা পৃথিবীতে আমরা প্রমাণিত হব। এটার বিষয়ে আরেকটু কথা বলবো, কিন্তু আমি একটু জানতে চাই যে এই আনএমপ্লয়েড যারা থাকে তাদের মেন্টালিটিটাই তো একটা সময় গিয়ে নেগেটিভ হয়, কারণ সোসাইটি থেকে তাদের রেসপন্সটা অলওয়েজ নেগেটিভ ভাবে আসে। তো তারা যদি স্ট্রং মাইন্ড হ্যান্ডেল করতে চায়, নিজে থেকেই নিজেকে স্ট্রং রাখতে চায়, কি উপায় আছে, সাইকোলজি কি বলে, কিভাবে তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে? একটা হচ্ছে কি যে প্রথমত হচ্ছে কি যে জাস্ট আগের টপিকটাতে মানে জাস্ট টাচ করে আসছে, যখন গভর্নমেন্টের মানে এডুকেশনের ব্যাপারটা আসলো, সেটা হচ্ছে কি যে গত বছর কিন্তু হেকে প্রজেক্টের মাধ্যমে গভর্নমেন্টের প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে IQAC সেলটা তৈরি করা হয়েছে, এটা গত 1.5 বছর ধরে যে প্রজেক্টটা ছিল এখনও কন্টিনিউ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তার মধ্যে কিন্তু আমি এটা বলতে পারি, আমি নিজেই 910টা
910 জন প্রাইভেট ইউনিভার্সিটি ফ্যাকাল্টিকে ট্রেনিং দিয়েছি গত 1.5 বছরে অন স্টুডেন্ট সাইকোলজি। স্টুডেন্ট সাইকোলজি একটা পার্টি ছিল হচ্ছে কি যে আপনি যদি একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সময় যদি আপনি দেখেন যে একটা ছাত্র আপনার কাছে মনে হচ্ছে সে ডিপ্রেসড অথবা আপনার কাছে মনে হচ্ছে অ্যাডিক্টেড, আপনি কীভাবে বুঝবেন যে সে এরকম? এবং সেক্ষেত্রে আপনি অ্যাজ আ টিচার, অ্যাজ আ ফ্যাকাল্টি, সেটা আপনি ম্যাথমেটিক্সের হন অথবা কম্পিউটার সায়েন্সের হন অথবা ইলেকট্রিক্যালের হন অথবা আপনি ইকোনমিক্সের হন, আপনি কীভাবে ইন্টারভিউ করতে পারেন। সো এই ব্যাপারে সচেতনতা আস্তে আস্তে হলে আমরা দেখতে পাচ্ছি যে আসছে, বাট প্রয়োজনীয় তুলনায় সেটা এখন অনেক কম। এটা এখন আরও অনেক আসা দরকার। এবং আপনি যে পার্টিকুলার যে কোয়েশ্চেনটা আপনি যেটা করলেন সেটা হচ্ছে গিয়ে যে একজন পার্টিকুলার ছাত্র যে অলরেডি বেকার হয়ে গিয়েছে, সে হয়তো বা পাশ করেছে ইউনিভার্সিটি থেকে 2 বছর পার হয়ে গিয়েছে এবং সে ডিপ্রেসড এবং সে চিন্তা করছে বা অলরেডি স্টার্ট করে ফেলেছে কোনো একটা, প্রথমত সেটা হচ্ছে তার কোনো একটা মানসিক স্বাস্থ্য চিকিৎসকের সাথে তার যোগাযোগ করা উচিত, যে তার লাইফের ডিরেকশনটা সেট করে দেবে, যে তাকে হেল্প করবে, যে তাকে বুঝাবে যে কেন তার স্কিলে ফোকাস করা উচিত, তার লাইফে কীভাবে মোটিভেশন রাখা উচিত। কারণ সত্যি কথা বলতে আমরা প্রচুর পরিমাণে যেটা দেখি আমাদের দেশে একটা খুব বাজে একটা অভ্যাস, সেটা হচ্ছে কি যখন একটা ছেলে অকেশনালি ড্রিঙ্ক করে অথবা অকেশনালি গাঁজা খাচ্ছে অথবা অকেশনালি ইয়াবা খাচ্ছে, বা আমার আনতে চায় না, তারা মনে করে ও এমনি এমনি ঠিক হয়ে যাবে। তারপরে যখন একটা ভয়ঙ্কর বিশ্রী একটা ইন্টেন্স একটা কেস সে হয়ে যায় একেবারে লাস্ট স্টেজে, তখন নিয়ে আসে যে যখন থেকে রিকভারিটা খুব ডিফিকাল্ট। সো অনেক আর্লি স্টেজে যদি আনা যায় রিকভারি খুবই ইজি, রিকভারি সাকসেস রেট অনেক বেশি। আমি যেটা বলবো সেটা, এবং এটা অনেক ক্ষেত্রে আসলে বাস্তবতা হচ্ছে কি যে আসলে আমাদের দেশের যে ইকোসিস্টেম, যেটা যেহেতু খুব ক্লোজ সোসাইটি, একটা পরিবারে যদি একজন থাকে যে পিছিয়ে পড়েছে, দেখা যায় সবাই আসলে তাকে নিয়ে আরও নেতিবাচক কথা বলে, যেটাতে সে আরও পিছিয়ে যাচ্ছে। সো হঠাৎ করে তো আমরা ইকোসিস্টেম চেঞ্জ করতে পারবো না। এখানে খুবই জরুরি হচ্ছে কি যে আসলে মানসিক স্বাস্থ্য প্রশিক্ষকের কাছে আসা, যে আসলে তাকে একজন সাইকোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসা, যে আসলে বলবে যে তাকে কোনো মেডিকেশন লাগবে কিনা, মেডিকেশন ছাড়া তাকে প্রপারলি সাইকোথেরাপি করা, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করা, মোটিভেশনাল ইন্টারভিউইং করা, যেটার মাধ্যমে তার লাইফের একটা স্কেচ তার জন্য তৈরি করে দেওয়া, ফলো আপ করা, নিজের মধ্যে নিজের একটা খুব অ্যাক্টিভ ইন্টারভেনশনের মাধ্যমে তার মধ্যে একটা পজিটিভ একটা বলয় তৈরি করা, যেটা সে নিজে তৈরি করতে পারছে না। নিজে তৈরি করতে পারলে তো সে অলরেডি রিকভার করতেই পারতো, যেটা সে নিজে করতে পারছে না। এখন কিন্তু একদিকে যেমন চাকরির বাজার আমরা বলি যে সংকীর্ণ, আরেকদিকে কিন্তু চাকরির বাজার আগে মানে চাকরি বা কাজের বাজার বা ব্যবসার বাজার এখনের থেকে আর কোনো বেটার সময় ছিল না। কারণ আপনি দেখেন আজকে আপনি ফেসবুকে কথা বলার মাধ্যমে কত মানুষের কাছে পৌঁছে যেতে পারছেন। সো আজকে বাংলাদেশে একটা ছেলের জন্য ব্যবসা করার যে সুযোগ, এটা কখনো ছিল না, কারণ আপনি এত সহজে এত মানুষকে আর কখনো আপনি পেতেন না। সো আজকে আপনি যত সহজে, আজকে আপনি একটা হার্ভার্ডের অনেক কোর্স কিন্তু এখন অনলাইনে ফ্রি, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় যে ছেলেমেয়েরা সরকারি চাকরির পেছনেই কিন্তু বেশি যাচ্ছে, এবং যারা সরকারি চাকরি পাচ্ছে না বিসিএস দিয়ে যারা অ্যাপ্লাই করে, তারপরে দেখা যাচ্ছে যে একটা ফ্রাস্ট্রেশন কিন্তু অটোমেটিক তার মধ্যে কাজ করছে এবং পরবর্তী স্টেপে সে দেখা যাচ্ছে ক্যারিয়ারে আর ভালো করতে পারছে না। এটা কিন্তু একটা মানসিকতা, এটা একটা আমি বলবো দৈন্যতা বা একটা সংকীর্ণতা। এটা কি কোনো মানসিক ব্যাধি বলে আপনি বলতে চাচ্ছেন? এটা জাস্ট একটা ব্যাধি না, এটা একটা সংকীর্ণতা, এটা একটা গাইডেন্সের অভাব, এটা একটা সংকীর্ণতা যে আমি হয় বিসিএস এ চাকরি করব, তাহলে আমার জীবনে মানে আমার ফ্যামিলিতে এত বিসিএস ক্যাডার, তুমি যদি না হতে পারো তাহলে আমার ফ্যামিলিতে কোনো ই থাকবে না। তোমার বড় বোন ডাক্তার, তুমি ডাক্তার না, তোমার বড় ভাই ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার না, তোমার বড় ভাই বুয়েটের শিক্ষক, তুমি বুয়েটের শিক্ষক না। বাট এই বিষয়গুলোকে সবসময় বাবা মা, পরিবার, সমাজ, এটা তাদের উপরে একটা মেন্টাল টর্চার। অবশ্যই সে হয়তো এই সাবজেক্টে পড়তে চাচ্ছে না, কিন্তু বাবা মা জোর করে তাকে এই সাবজেক্টে দিচ্ছে, পরবর্তীতে গিয়ে সে ভালো করতে পারছে না এবং আনএমপ্লয়েড থেকে যাচ্ছে। আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে দেখেন, একটা বড় অংশ কিন্তু ইভেন ও লেভেল এ লেভেল পরে ইউনিভার্সিটিতে পড়ছে না, কর্মক্ষেত্রে সরাসরি চলে যাচ্ছে। এবং আমাদের দেশে কিন্তু এটা চিন্তাই করা যায় না যে একটা শিক্ষিত ছেলে মেট্রিক ইন্টারমিডিয়েটের পরে কর্মক্ষেত্রে চলে যাবে। কেন এটা আমরা চিন্তা করতে পারি না? এটা কেন খারাপ? কেন প্রত্যেকটা ছেলেকে আসলে ইউনিভার্সিটি পড়তেই হবে? আমি বুঝতে পারি যে অনেকের জন্য পড়াটা খুব জরুরি, বাট হয়তোবা সে যদি সিম্পলি আগে কর্মক্ষেত্রে চলে যেত তাহলে অনেক ভালো হতো। অর্থাৎ তাদের দেশে আমরা দেখি যে অনেক 28 বছর বয়সেও কিন্তু আন্ডার গ্রাজুয়েট করছে। কিন্তু আমি বলতে চাই যে আমরা অনেকগুলো আসলে নিজেদের মধ্যে কতগুলো সংকীর্ণতা তৈরি করছি, যে সিস্টেমগুলো আসলে কে তৈরি করে দিয়েছে বা সিস্টেমগুলো কেন আমরা আসলে কিছুটা পরিবর্তন করতে পারছি না? যেমন আমি একটা উদাহরণ তাহলে দিই, আমার খুব উদাহরণটা মনে হচ্ছে খুব বাস্তবে হবে আর কি। খুব নাম করা একটা বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমি নাম বলছি না, তার একজন ছাত্র, সে আমাকে প্রায় বিভিন্নভাবে মেসেজ করতো, বিভিন্নভাবে চিঠি পাঠাতো, বিভিন্ন রকমের আমার সাথে দেখা করতে চায়, তার একটা শখ। এবং তাকে আমি বারবারই বলছি যে প্লিজ লেট মি নো হোয়াট এক্স্যাক্টলি রিজন। এনিওয়ে লাস্টে সে বললো, স্যার আমি একটা এই ধরনের একটা কোম্পানিতে জব করি, একটা মানে ফায়ার রিলেটেড কোম্পানিতে জব করি, আমি আপনার কাছে কিছু সাজেশন চাই। তো অনেক, আমার মনে হয় অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস পরে আমি তাকে একদিন সময় দিলাম। তো সময় দেওয়ার পর আপনি দেখেন যে তার দৈন্যতাটা কোথায়। আমি তার সব কিছু, তাকে আমি অনেক সময় দিলাম,
ইচ্ছা করে দিলাম, কারণ আমার জন্য ওটা শিক্ষণীয়, কারণ আমি ওটাকে একটা লেসন হিসাবে আমি নিলাম। সে ভালো রেজাল্ট করছে, আমাকে লাস্টে বলো স্যার আমি আপনার ইউনিভার্সিটিতে শিক্ষক হতে চাই, আমার এই কোয়ালিটি আছে, আমার রেজাল্ট এটা, তা তুমি চাইলে তুমি শিক্ষক হওয়ার জন্য তুমি অ্যাপ্লাই, স্যার আমি অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার পরে বলে অ্যাপ্লাই করার পর আমি রিটার্নে টিকছি, কিন্তু আমি ভাইভাতে পারি নাই এবং আমি ডেমোতে ফেল করছি। একবার সে দুইবার ট্রাই করছে, একবার সে ভাইভাতে নেই, আরেকবার সে ভাইভাতে হওয়ার পর সে ডেমোতে ফেল করছে। তো সে এটা বলার পর আমি তুমি আমার কাছে কি চাচ্ছ, তখন সে শুরু করলো স্যার আমি খুব পুয়ার ফ্যামিলি, আমার বাবা এই করে, আমি এই সেই। সে আমাকে ইমোশনালি আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। তা আমি তাকে বললাম যে দেখো, তুমি আমাকে ইমোশনালি যদি আমাকে কনভিন্স না করে, তুমি তো আমাকে কনভিন্স করার চেষ্টা করা উচিত ছিল যে আমি ফায়ার কোম্পানিতে জব করছি 6 মাস, এই 6 মাসে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, আমি যেইভাবে এন্টারপ্রেনিউরিয়াল স্পিডে আমি চলাফেরা করেছি, আমি এখন এই কোম্পানি সব কিছু আমি জানি, সুতরাং আমার এই এক্সপিরিয়েন্স আমি এখন ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি যেই কোম্পানিতে জব করো সেটা কিসে, বলে মার্কেটিংয়ে। ভেরি গুড, কতগুলো কোম্পানি এই লেভেলে বাংলাদেশে মার্কেটিং করে? সে বললো স্যার আমি জানি না। আমি কত মাস কাজ করছো? 6 মাস। ফায়ার ব্রিগেডের ডিজির নাম কি? বলতে পারে না। আমি তাকে বললাম যে বাংলাদেশে এদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানে কতজন একটা মেম্বার, সে বলতে পারে না। কোথা থেকে ইম্পোর্ট করে, কোন লেভেলে, কতটুকু, বলতে পারতেছে না। তখন সে এক পর্যায়ে আমাকে বললো স্যার এই জবটা তোমার পছন্দ হয় না। তা আমাকে জবটা তোমার পছন্দ হয় না, 6টা মাস তুমি অপরচুনিটি দিল, তার মানে কি আল্লাহ পাক তোমার হাতে কিন্তু বরকত রহমত তুলে দিল। তুমি সেখানে চিন্তা করো নাই যে আল্লাহ আমাকে এই জায়গায় পাঠালো 6টা মাস, আমি চেষ্টা করি না। আজকে তুমি আমাকে ইমপ্রেস করতে পারতা যে স্যার আমি এই কোম্পানি ফায়ারের যত রকমের, আপনার ইউনিভার্সিটিতে আমার যদি একটা টিচার হিসেবে সুযোগ পাই, আপনার ইউনিভার্সিটি ফায়ার কমপ্লায়েন্সের টোটাল এক্সপার্ট হিসেবে আমি কাজ করতে পারবো। আমি তাকে ইচ্ছা মতো আরও অনেক কথা, যেহেতু সময়ের কারণে আমি তাকে বললাম, আমি ইচ্ছা করি তাকে একটু বকা দিলাম যে দেখো এটা তোমার নিজের কারণে তুমি জব পাচ্ছ না, তুমি আমাকে তো ইমোশনালি তুমি কনভিন্স করার প্রয়োজন না, ইউ নিড টু বি কনভিন্স মাইসেলফ উইথ ইউর ক্যাপাসিটি, এবং দ্যাটস দ্য প্রবলেম, তুমি যেখানে যাবে কেউ তোমাকে জব দিবে না। তো তারপরে আমি তাকে বললাম যে তুমি আবারও চিন্তা করো আমার কথাগুলো ঠিক কিনা, আমি যা কিছু বলছি, এবং তাকে আসার সাথে সাথে বলছি তোমার মোবাইল রেকর্ডার আছে? বলে স্যার না। আমি রেকর্ডারটা ডাউনলোড করো, অ্যাপস তো জানো? জি স্যার। গুগল প্লেতে যাও, ডাউনলোড করো, আমার সমস্ত কথাগুলো তুমি রেকর্ড করে রাখো, তুমি 5 বার 6 বার শুনবা, শোনার পরে আমাকে তুমি পাঠাবা, তখন যদি আমি কনভিন্স হই দেন আমি তোমাকে আবার ডাকবো। এবং বিলিভ ইট, সে আমার সব কথাবার্তা রেকর্ড করলো, রেকর্ড করার পরে 6 দিন পরে আবার মেইল করলো, স্যার আপনি আমার ফ্যামিলি অবস্থাটা বুঝলেন না। আমি তাকে যা কিছু ইনস্ট্রাকশন দিলাম, সে কিন্তু 6 দিনের সময় নিয়েও সে আমাকে কনভিন্স করার মতো অপরচুনিটি পেল। তাহলে এর জন্য দায়ীটা কে? এখন এখানে কিন্তু আমি প্যারেন্টসকে দায়ী করতে পারি না, কারণ সে তো আগেই বলছে যে আমার বাবা। তার মানে আপনি বলছেন যে ছেলে মেয়েদের নিজে থেকেও একটা দায়িত্ব দুটোই তাদের আছে। থেকে এডুকেশন সিস্টেমেও তাকে কিন্তু বারবার বলছি যে এডুকেশন সিস্টেমেও আমার ভুল পদ্ধতি আছে। আমার এডুকেশন কয়টা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে যেখানে ক্যারিয়ার কাউন্সেলিং করা হয়, যেখানে ক্যারিয়ারের উপরে তাকে টোটাল গাইডলাইন দিতে হয়। একটা ছেলে জানে না, যে কথাগুলো একটু এভাবে বললো যে তার মাইন্ড ম্যাপিং নাই, তার ম্যাপিং নাই, সে কোথায় যাবে। অথচ এই ছেলেটা যখন এই ফায়ারে যখন জবটা পেলো, আমি তো মনে করি ওর উজাড় করে দেওয়া উচিত ছিল। আমি যখন ব্যবসা করতে আসছি, আমি তো প্রথম ধরেই তো আমি নিজে জানতাম না আমি আজকের এই লাইনে আসবো। আমি তো প্রথম শুরু করছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, কিন্তু আমি শুরু করার পরে দেখলাম যে না, এটা দিয়ে আমার ভাত জুটবে না। তার মানে আমি যদি বলতাম যে আমার কপাল খারাপ রে বাবা, আমি টিকলাম না, তাহলে কি হয়তো আমি সেখান থেকে ট্রাই টু আইডেন্টিফাই হুইচ শুড বি দ্য রাইট ওয়ে। দেন আমার কাছে মনে হচ্ছে যে কম্পিউটার অ্যাসেম্বলিং শুড বি দ্য রাইট ওয়ে, কারণ এখানে আমি ফাইট করে টিকতে পারবো, বিকজ ব্লু ওশন স্ট্র্যাটেজি, এখানে কোনো কম্পিটিশন নাই। দেন আই সুইচ ওভার যে কম্পিউটার অ্যাসেম্বলিং। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে তো প্রত্যেকটা মুহূর্তে আপডেট করতে হবে, একটা ছাত্র নিজেকে ডেভেলপ করতে হবে। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমার টেলিভিশনের সামনে অনেক হয়তো নতুন প্রজন্ম আছে, তাদের অভিভাবকরা আছে, শিক্ষকরা আছে যারা দেখছেন, সকলের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যাতে আগামীর প্রজন্ম বা যেই তরুণদেরকে নিয়ে আগামীর বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, তাদের জন্য আপনার কি বলার আছে? আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি যে একটা ছাত্র সে তার 15 থেকে যদি আমি 30 বছর এই সময়ের মধ্যে আমি বলি, তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার জীবনের একটা মিনিং, একটা পারপাস বের করা, যে আমি আসলে জীবনে কি করতে চাই, কি করতে পছন্দ করি, আমি সেটা কিভাবে করব। আপনি বেকারত্ব বলেন, আপনি মাদকাসক্তি বলেন, আপনাদের আজকে যতগুলো ডিসকাশন হয়েছে, বেশিরভাগ ক্লিনিক্যাল কেসে আমরা যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে একটা মানুষ সে তার জীবনে আসলে কি করতে চায়, কি করলে সে সুখী হবে, কোন জায়গায় সে স্ট্রাগল করবে, কোন কষ্ট সে করবে, এবারে তার কোনো ধারণাই নেই। তাই সে যাই করে, একটা মেয়ে যে চাকরি করছে, এই কথাগুলো বলার মতো তো সে কাউকে খুঁজে পায় না যার কাছ থেকে আসলে সে গাইড নিতে পারবে। এটা একদিকে সেফ মনে করে না এখনকার ছেলেমেয়েরা, এটা একদিকে বিলিভের জায়গাটা নাই। একটা জিনিস কি, যদি একটা মানুষ যদি সত্যিকার অর্থে একটা কিছু চায়, সে একটা উপায় বের করে। এবং আমরা কিন্তু আমাদের সমাজে সফলতার অনেক উদাহরণ দেখি, যারা খুব একটা মানে
এমন একটা অবস্থা থেকে উঠে আসছে যেখানে তার সফলতার গল্পটা আসলে অনেকের জন্য শিক্ষণীয়। এবং সেই জায়গা থেকে আমি বলছি যে আসলে একটা মানুষের যদি সত্যিকার অর্থে জিতার স্পৃহাটা থাকে, সে একটা উপায় বের করে নেয়। এবং ওই জায়গায় আমি বলছি যে অনেক সময় আমরা শুধুমাত্র ও কি বললো, সে কি বললো, ওর কথা শুনতে হবে, এবং খুব ভেসে যায়, একেবারে খড়কুটোর মতো নদীর পানিতে ভেসে যায়। কিন্তু আমাদের উচিত যে আমি আসলে আমার জীবনটা নিয়ে কি করতে চাই, আমার জীবনটাকে সেলফ কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। সেলফ কন্ট্রোল এবং আমার নিজের জন্য একটা ডিরেকশন তৈরি, আমাদের একটা মিনিং তৈরি করা, যে আমি আমার জীবনটাকে কিভাবে মিনিংফুল করব, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে তখন সে কখনোই বেকার হবে না, তখন সে কখনোই মাদকের মধ্যে যাবে না, এবং সে জীবনে নিজের জন্য এবং সমাজের জন্য কখনোই বোঝা হবে না, বরং একটা ভালো কিছু করার এবং দেওয়ার চেষ্টা করবে। আপনি বারবার বলছিলেন যে শিক্ষকদের কথা, এবং বারবারই আপনার কথায় পরিবারের কথাও চলে আসছিল। আসলে বাংলাদেশে তো শিক্ষা ব্যবস্থা এখন যেহেতু নতুন প্রজন্মের অনেকেই লিডারশিপে আছে, এবং আমরা দেখছি যে আমাদের মন্ত্রী পর্যায়ে, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সে জায়গাতেও আমরা দেখছি যে অনেক নতুন লিডারশিপ এসেছে। আপনি কি মনে করেন যে এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন, এবং সেই সাথে এই শিক্ষকদের জন্য নীতিমালা প্রয়োজন, যে তারা তাদের ক্লাসরুমে কিভাবে শিক্ষাদান করবেন এবং ছাত্র শিক্ষক সম্পর্কগুলো কিভাবে হবে? প্রথম হলো অবশ্যই পলিসিটি শুধু একমাত্র না, প্রথম হলো আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করবে শিক্ষকদেরকে। আমার যেটা মনে হয় শিক্ষক এবং ছাত্র, আমি দুই পক্ষকেই যেই কথাটা বলবো যে একটা সিম্পল ব্যাপার, আমাদেরকে ভাবতে হবে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টিকর্তা অলরেডি আমাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে। প্রত্যেকটা লোকের আনবিলিভেবল শক্তি আছে। আমাকে ফ্রাস্ট্রেশন কোনোভাবেই টাচ করা উচিত না, আমাকে কোনোভাবে ড্রাগ বা কোনোভাবে কোনো অ্যাবিউজ করে নিজেকে কোনোভাবে ডিস্ট্রয় করা যাবে না। কারণ যেহেতু আমাকে অলরেডি সৃষ্টিকর্তা কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে, আমি না চাইলেও কিন্তু আমাকে পৃথিবীতে নির্দিষ্ট সময়ের সাথে সাথে আমাকে চলে যেতে হবে। তার মানে কি প্রত্যেকে তার নিজস্ব শক্তিটুকু দিয়ে তাকে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, তার নিজের প্রবলেমগুলোকে নিজে আইডেন্টিফাই করতে হবে, তাকে নিজেকে ফুটিয়ে তুলতে হবে। শিক্ষকরা যেমনি হবে ছাত্রদের ভিতরে তার প্রতিভাকে বিকশিত করবে। কারণ একজন শিক্ষক কিন্তু ভাবতে হবে যে আমাকেও তো পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাচ্ছে, আমি কেন আমার সময়টুকু পর্যাপ্তভাবে ব্যবহার করছি না। কারণ একটা পলিসি শুধুমাত্র সব কিছু দিবে না। বাট এগেইন আমি বলবো যে গভর্নমেন্টের অবশ্যই কিছু পলিসি, কিছু লুক আপ করার প্রয়োজন আছে। কিন্তু আমার কাছে যেটা বারবারই মনে হয় যে সবাই যদি তার নিজেকে একটা বার শুধু চিন্তা করে যে আমার জীবনকে কিন্তু ডেফিনেটলি মেরে ফেলার ক্ষমতা কিন্তু আমাকে সৃষ্টিকর্তা দেয়নি, এবং ডেফিনেটলি সৃষ্টিকর্তার সবচেয়ে বেশি হেট করে আমরা জানি যে আমাদের রিলিজিয়াস ভ্যালুতে কিন্তু আত্মহত্যা বা নিজেকে ডেস্ট্রয় করা। ড্রাগ নেওয়া মানে কি? ইটস ওয়ান সোর্স অফ ডেস্ট্রয়। তো আমি ধীরে ধীরে নিজেকে ডেস্ট্রয় করে দিচ্ছি। তার মানে কি এটা না করে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কেন সময়টাকে ব্যবহার করতে পারছি না, আমার টেকনোলজিক্যাল কোন অপরচুনিটিগুলো আছে আমার ভিতরে। আমি যে কথাটা একটু আঙ্গুলটা দেখাচ্ছিলাম এই কারণে যে আমার ভিতরে একটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আল্লাহ দিয়েছে, যেটা কারোর সাথে কারো পৃথিবীতে মিল নাই। তার মানে আমার এই শক্তিটা আল্লাহ হয়তো এমন একটা টেকনোলজি হয়তো দিবে। আপনি কি কাউকে ফলো করে বা এগিয়ে যেতে বলছেন, নাকি যে আমার প্রত্যেককে কাছে নিজের মতো? প্রত্যেকের পাশে আমি যে কোনো ফিঙ্গারপ্রিন্টটা বললাম কারোর সাথে কারো মিল নাই। তার মানে আল্লাহ হয়তো বা দিবে, যে ভবিষ্যতে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিলেই বলবে মিস্টার এক্স তোমার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি এখানে চাকরি পাবা, এটা করো, এটা করো, চলে আসবে হয়তো টেকনোলজি। কারণ আল্লাহ যখন দেখতেছে মানুষের দিনে দিনে অবক্ষয় হচ্ছে, হয়তো একসময় দিবে। বাট এটা আমার কাছে মনে হয় টেকনোলজি না আসলেও এটা মানুষ কিন্তু খুব সহজেই নিজেকে রিভিল করতে পারে। একটা সময় নিজেকে নিয়ে মানুষ কিন্তু একটু বসতে পারে, একটু এত সময় নিয়ে আমি ড্রাগ নিয়ে আর নিজেকে হারিয়ে যাই, তা আমি নিজের ব্যক্তিত্ব, নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার, নিজের মানে যতগুলো অপরচুনিটি এগুলো নিয়ে আমি একটু হারিয়ে যাই না। আমরা আশা করছি সেই নিজে থেকে বের হয়ে সমাজ এবং আমাদের বাংলাদেশের জন্য তরুণ প্রজন্মের অনেক কাজ আছে। কারণ আপনারা যারা প্রথম প্রজন্মের ব্যবসায়ী, আপনারা তো ফার্স্ট জেনারেশনের ব্যবসা শুরু করেছিলেন, এরপর সেকেন্ড জেনারেশনের সাকসেসরদের কিন্তু আমরা দেখছি খুব অভাব রয়েছে। এই কারণে যারা আসলে সামনের দিকে এগিয়ে যেতে চায়, বেকারত্ব যারা হয়েছেন বা যারা বেকার আছেন, তাদেরকে অবশ্যই কিন্তু সামনের সময়কে কাজে লাগাতে হবে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে আমি পারবো। আমার মনে হয় সেটি আসলে তাদেরকে মানসিকভাবে অনেক শক্তিশালী করবে এবং ড্রাগ থেকে মুক্তি রাখবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মার্কেন্টাইল ব্যাংক মনের কথা। দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত 12টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।